আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়া। সাথে আছে আমি জেফরি খান এবং সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ার কিন্তু আজকে প্রচার হতে চলেছে, নিশ্চয়ই জানেন, 201তম এপিসোড। এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে পুরো এপিসোড জুড়ে একটা ঘটনা শুনবেন, আর সেটা হচ্ছে ফিরোজ ভাইয়ের সংগৃহীত ঘটনা, জলপিশাচের ঘটনা আছে এবং খুব সুন্দর ঘটনা। এবং সেই ঘটনার মূল লেখক যদি বলি তাহলে মূল লেখক হচ্ছে মাসুদ রানা, এবং আশা করছি তার স্টোরি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর আমাদের কাছে আমাদের ফিরোজ ভাই যত ঘটনা কালেক্ট করেছেন একটার চেয়ে একটা ফাটাফাটি সব স্টোরি ছিল এবং দুর্দান্ত সব ঘটনা আমরা কিন্তু শুনিয়েছি আপনাদের মাধ্যমে, এবং আজকেও তার ব্যতিক্রম হবে না এবং আজকেও ফাটাফাটি কিছু আপনারা শুনতে চলেছেন। আমি তাদেরকে পুরো ঘটনা চলে যাব। যার আগে প্রতিবারের মতো বলতে চাই, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা সেন্ড করবেন তারা কিন্তু ঘটনা সেন্ড করতে পারেন। ঘটনা সেন্ড করার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে ঘটনা অবশ্যই 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 যেটাকে আমরা বলি যে আপনারা কিন্তু ঘটনাটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 04409301111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই, আপনারা চলে যাচ্ছি সরাসরি আমরা ঘটনা, এবং আশা করছি আজকের ঘটনা অনেক বেশি ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফিরোজ খান আবার একটি নতুন ঘটনা নিয়ে প্রিয় শ্রোতা বন্ধুদের সামনে হাজির হলাম। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। যাই হোক, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবে পাঠিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির মূল লেখকের নাম মাসুদ রানা। চলে যায় ঘটনায়। শেষ দুপুরে আফসারপুর গ্রামের খুব পুরাতন এই পুকুরের গোসল করতে নেমেছে 6 জন কিশোরী মেয়ে। সবার সঙ্গে হইচই করে গোসল করছে নূপুর। হঠাৎ সে অনুভব করলো পানির নিচ থেকে একটা শক্ত হাত যেন চেপে ধরছে তার পা। সে আতঙ্ক নিয়ে চারদিকে তাকিয়ে দেখলো তার সাথীদের সবার মাথা উপরে, তাদের কেউ দুষ্টুমি করছে না তার সাথে। শক্ত হাতটা তার পা টেনে তাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্য কেউ কি এর আগে পানিতে ডুব দিয়েছিল তাদের ভয় দেখাবার জন্য? হাতটা চাপ হঠাৎ করে খুব বেড়ে গেল। এক টানে তার সালোয়ার খুলে নিল ওটা। আতঙ্কে চিৎকার করে উঠল মেয়েটা। পাশের সাথীরা বিস্মিত হয়ে তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য শুধু নূপুরের আতঙ্ক ভরা মুখটা দেখতে পেল সবাই। তারপর তলিয়ে গেল সে পানির নিচে। সকলে আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। আশেপাশের লোকেরা ছুটে এলো। পুরো দিন ভরে সারা পুকুর খোঁজ করলো মেয়েটাকে, কিন্তু তার বিন্দু মাত্র চিহ্ন খুঁজে পাওয়া গেল না। গ্রামের সকলের ভেতরে সৃষ্টি হলো একটা অদ্ভুত ভয়। এই পুকুর সব প্রাচীন হলেও এমন দিন দুপুরে পুকুর থেকে একটা মেয়ের নিখোঁজ হয়ে যাওয়াটা মতো ঘটনা এর আগে কখনোই ঘটতে শুনেনি কেউ। প্রায় 3 দিন কেটে গেল। নূপুরের পরিবার এবং খেলার সাথীরা তার শোকে যেন প্রায় পাগল হয়ে গেল। এক সকালে পুকুরের চাল ধুতে এসে আসমা নামের একটা মহিলা আবিষ্কার করলো একটা মাথাবিহীন একটা মেয়ের নগ্ন লাশ ভেসে রয়েছে পুকুরের মাঝ বরাবর। ভয়ে আতঙ্কে চিৎকার করা শুরু করলে অনেক মানুষ চলে আসে সেখানে। এটা যে নূপুরের লাশ তা মাথা না দেখেও যে কারো বুঝতে আর বাকি রইল না। কিন্তু কি মারলো এমন বিভৎসভাবে মেয়েটাকে কেউ যেন কিছুই বুঝতে পারছে না। পুলিশ এমন বিভৎস মৃত্যুর খবর পেয়ে হাজির হলো সেদিনই। লোকদের পুকুর থেকে তুলে নিয়ে যায় নূপুরের মাথাবিহীন লাশটাকে ময়নাতদন্তের জন্য। নূপুরের পুরো শরীর যেন রক্তশূন্য অবস্থায় পায় তারা। কিছু একটা যেন কিশোরী মেয়েটার মাথা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলেছে। ধারালো দাঁতের চিহ্ন পাওয়া গেল ধর থেকে মাথা যেখানে ছিঁড়ে গেছে সেই কাটা অংশে। এরপর কেউ যে শুষে নিয়েছে মেয়েটার শরীরের সমস্ত রক্ত। কিন্তু কি ওটা?
কোনো মানুষের কাজ যে এটা নয় ভালো করে বোঝা যাচ্ছে। এই পুকুরে কুমির থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া তন্ন তন্ন করে খুঁজেও সেখানে পুকুরে মেয়েটার লাশ খুঁজে পাওয়া যায়নি। সেখানে 3 দিন পরে একটা লাশ ভেসে উঠল। এমন শত প্রশ্ন জাগলেও কোনো উত্তর পেল না কেউ। পুলিশের উপস্থিতিতে সপ্তাহখানেক পর গ্রামের গোরস্থানে দাফন করা হয় মেয়েটার লাশ। এরপর কেটে গেল কয়েক সপ্তাহ। গ্রামের অনেকে সে প্রাচীন পুকুরটিকে ত্যাগ করলো, বিশেষ করে কম বয়সী মেয়েরা ত্যাগ করলো। তুলি আর তার ছোট ভাইয়ের সাথে এক বিছানায় ঘুমিয়ে রয়েছে রোজকার মতো। হঠাৎ চৌকিটা কেঁপে উঠতেই তার ঘুম ভেঙে গেল। গাঢ় অন্ধকারে মৃদু করে জেলে রাখা হারিকেনটা ঝাপসা আলো দিচ্ছে। সে আলোতে সে ছোট্ট ভাইয়ের দিকে পাশ ফিরে শুতেই যেন চমকে উঠল। তার ছোট ভাই নেই সেখানে, তার জায়গায় শুয়ে আছে অন্য একটা মেয়ে। তার মুখোমুখি হয়ে সে মুখটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটাকে চিনতে পেরে শরীরটা যেন মোচড় দিয়ে উঠল তার। আরে, এটা তো নূপুর। কিন্তু নূপুর একটু হেসে বলল, কিরে তুই কেমন আছিস? তুলি যেন পুরোপুরি ভয় শিহরিত হয়ে উঠল। নূপুর তো মারা গেছে সেদিন। সে কি ভুল দেখছে? তার ভাই কোথায়? ভয় ভয় সে নূপুরের শরীরে একটু নিচের দিকে তাকাতেই দেখলো কাঁধ থেকে নূপুরের শরীরের নিচের অংশটি একদম নেই। তার সাথে শুয়ে আছে নূপুরের কাটা মাথা, যাতে কিনা প্রাণ আছে। সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল সে। ধরফর করে বিছানা থেকে নেমে গেল, ঘরে সোজা চলে গেল কাটা মাথাটা। করুণ দৃষ্টিতে তাকালো তুলির দিকে। অবিকল অবিকল নূপুরের কণ্ঠ যেন বেরিয়ে এলো, খুব কষ্টে আছি রে তুলি। তুই কেন সেদিন আমাদের গোসল করাতে নিয়ে গেলি? এবার বাঁচা আমাকে, একা আর আমার ভালো লাগে না। চেঁচাতে চেঁচাতে ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে গেল তুলি। বাবা মা ছুটে এলেন, কিন্তু তারা ঘরে বড় বাতি জেলে তুলি ছোট ভাই ছাড়া আর কাউকেই দেখতে পেলেন না। তুলিকে বোঝাতে লাগলেন এটা কেবল একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু অজানা এক আতঙ্ক অনুভব করে তুলি। তার বিশ্বাস এটা কিছুতেই স্বপ্ন হতে পারে না। ভোর পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার ঘুম হলো না। সেদিন পার হয়ে গেল, নেমে এলো রাত। ভাইয়াকে নিয়ে এক বিছানায় ঘুমিয়ে রয়েছে তুলি। মাঝরাতে খট করে দরজাটা খুলে যাওয়ার শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ ডলতে ডলতে উঠে বসলো সে। পাশে ছোট্ট ভাই নেই। দেখলো তার ছোট ভাই দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ঘুমের ঘরে হাঁটছে যেন। দ্রুত চারদিকে ভালো করে তাকিয়ে সে বুঝলো এখন গভীর রাত। তার ছোট ভাইয়ের ঘুমের ভেতরে হাঁটার অভ্যাস নেই। এত রাতে তাকে না ডেকে একা একা কোথায় যাচ্ছে? আটকে উঠে বিছানা থেকে ভাইকে ডাকতে লাগলো তুলি। পেছন থেকে ভাই বোধ হয় কিছুই শুনলো না। দ্রুত ঘর থেকে বের হলো সে। অবাক হয়ে দেখলো এত কম সময়ে অনেকটা দূর চলে গেছে ভাই। ঝাপসা আলোয় ভাইকে ডাকতে ডাকতে তার পিছু নিল তুলি। যত দ্রুত ছুটছে সে ভাই যেন আরো দ্রুত চলে যাচ্ছে, নাগাল পাচ্ছে না কিছুতেই সে। প্রায় 15 মিনিট সে ঝাপসা আলোতে মনে আতঙ্ক আর ভয় নিয়ে ভাইকে অনুসরণ করে চলল। এত জোরে সে ডাকছে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এতক্ষণে তন্দ্রা ছেড়ে পেছনে করে তাকাতো। আর এত ক্ষিপ্ত গতিতে হাঁটছে কি করে সেই ছেলেটা? হঠাৎ খেয়াল করলো সে হাঁটতে হাঁটতে সে প্রাচীন পুকুরের কাছাকাছি চলে এসেছে। ভয় সমস্ত শরীর যেন একবার মোচড় দিয়ে উঠল তার। নূপুরের লাশ সেদিন দেখার পর থেকে আর কেউ আসেনি। তাছাড়া গত রাতের সেই ঘটনাটা, তার ভাই একদম পুকুরের পাড়ে চলে গিয়েছে। কেঁদে ফেললো সে। ভাই আর চাস নে, ফিরে আয়। সে আর একুতে সাহস পাচ্ছে না। হঠাৎ পুকুরের পাড় থেকে একটা মেয়ের হাসির শব্দ যেন ভেসে এলো। আচমকা খেয়াল করলো তুলি, পুকুর পাড়ে তার ভাই নয়, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা হাসছে। আরে, এটা তো নূপুর, সে মরে যাওয়া মেয়েটা। পরনে সে ডুবে যাওয়ার দিনের জামা যেন আটকে উঠলো এটা দেখে। তুলি, তার ভাই কোথায় গেল? ভয় চিৎকার করে উঠল সে। নূপুর যেন ঘুরে তাকালো তুলির দিকে। তুলি চিৎকার করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো, কিন্তু এত দ্রুত কিছু চলতে পারে? এক মুহূর্তে তার মুখোমুখি চলে এলো নূপুর। শক্ত করে চেপে ধরলো তার হাত আর বলল, কিরে তুলি, আমাকে ভয় পাচ্ছিস? কিন্তু কেন?
এই পুকুরে কত গোসল করেছি আমরা একসাথে, এখন আমাকে একা একা করতে হয় সবসময়। আয় আমার সাথে আয়, দেখবি কত মজা। শক্ত হাতটা যেন টেনে নিয়ে যেতে থাকে তুলিকে পুকুরের দিকে। সর্বশক্তি দিয়ে এসে চেঁচাচ্ছে আর হাত ছড়াতে চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই যেন হচ্ছে না। একদম পুকুর পাড়ে নিয়ে এসেছে নূপুর। আতঙ্কে চোখ যেন বিকৃত হয়ে গেল তুলির। হচ্ছেটা কি সব? চিৎকার জুড়ে দিল সাহায্যের জন্য। দূর থেকে হইচই শব্দ গানে আসছে, তার চেঁচামেচি শুনে ছুটে আসছে গ্রামের লোকেরা। মুখে ক্রূর হাসি ফুটে উঠল নূপুরের আর বলল, চল আমার সাথে, চল তুলি, একসঙ্গে মিলেমিশে খেলবো আমরা। নূপুরের কথাগুলো শুনে যেন ভয় আঁতকে উঠল তুলি। নূপুর তো মারা গেছে, তাহলে ফিরে এলো কিভাবে? শক্ত হাতটা টেনে নিয়ে যেতে থাকে তুলিকে পুকুরের দিকে। তুলি যেন কান্নায় ভেঙে পড়ল এই মুহূর্তে। এই পুকুরে পানির থেকে ভয়ঙ্কর কি যেন তার কাছে নেই। সে জানে এই গভীর রাতে নূপুরের প্রেতাত্মা একবার এই পানিতে ডাক দিয়ে নিয়ে গেলে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। কেউ এখনো এসে পৌঁছাচ্ছে না কেন? হঠাৎ করে নূপুরের হাত যেন নরম হয়ে এলো। সে ছেড়ে দিল তুলিকে, একাই পুকুরে ঝাঁপিয়ে পড়ল। তুলি ভেবেছিল তাকেও পুকুরে ফেলে দেবে সে, কিন্তু নূপুর একা ঝাঁপিয়ে পড়াতে কিছুটা অবাক হলো সে। দেখতে দেখতে পানির নিচেই যেন তলিয়ে গেল মেয়েটা, স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে রইল তুলি। ধীরে ধীরে সেখানে ভেসে উঠলো একটা মাথা, কিন্তু নূপুর কোথায়? এমন বিভৎস ভয়ঙ্কর চোখ আর মুখ সে আগে কখনো দেখেনি। চোখ জোড়া জল জল করছে। ওটা তুলির দিকে তাকিয়ে আছে। হিসিস করে হেসে উঠল। ওটার মুখ থেকে যেন একটা সাপের মাথা বেরিয়ে এসে আবারও ঢুকে গেল ভেতরে। এটা যে ওটার জিহ্বা তা বুঝতে বেশ কিছুটা সময় লাগলো তুলির। হচ্ছেটা কি? ঝাপসা আলোতে পুরোপুরি বোঝা না গেলেও এটা যে কোনো মানুষ নয়, এতে তুলির কোনো সন্দেহ নেই। এখন ভয় কাঁপতে লাগলো তুলি। চিৎকার থেমে গেছে তার অনেক আগে, এখন শুধু ফোপাচ্ছে। ভয়ঙ্কর ভাবে কাঁপছে পুকুর পানি। বিভৎস প্রাণীটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও ওটার একটা হাত লম্বা হয়ে গিয়েছে তুলির দিকে। পানির নিচে দেরিতে মতো যাচ্ছে। এক মুহূর্ত পরে তুমি অনুভব করলো শক্ত একটা জোড়া হাত চেপে ধরেছে তার দুটি পা। আতঙ্ক করার সব শক্তি দিয়ে চিৎকার করে উঠল সে। এক মুহূর্ত শুধু তার চিৎকার ভারী করে ফেললো পুরো পরিবেশকে। তারপরে তীব্র একটা টান অনুভব করলো সে পায়ে। পানিতে পড়ে গেল, একদম যেন পড়ে গেল সে। পুকুরের মাঝামাঝি টেনে নিয়ে গেল হাতটাকে। মুখোমুখি হলো সে ভয়ঙ্কর বিভৎস প্রাণীর। চুক চুক করে শব্দ বেরিয়ে আসছে ওটার মুখ থেকে। চিৎকার করার শক্তি আর জোগাচ্ছে না শরীর। বড় বড় চোখ করে নিজের মৃত্যু মুহূর্ত অনুভব করতে পারলো কিশোরী মেয়েটা। এই ভয়ঙ্কর প্রাণীটাই মেরেছিল তার সাথীকে। সত্যি নূপুরের কাছে চলে যাবে সে এখন, কিন্তু কি অদ্ভুত দেখতে প্রাণীটা কি তার কথা বুঝতে পারলো না? ওটার মুখ হয়ে আছে। খপ করে তুলির ধরের ওপর থেকে মাথাটা ঢুকিয়ে নিল নিচের মুখের ভেতরে। এরপর তুলিকে নিয়ে ডুব দিল পুকুরের গভীরে। টর্চ, লাঠি, হারিকেন হাতে নিয়ে 5 থেকে 6 জন লোক যেন ছুটে এলো পুকুরের পাড়ে। একটা মেয়ের আর্তনাদের শব্দ শুনে তারা ছুটে এসেছে। তারা পুকুর পাড়ে পৌঁছে শুধু দেখলো পুকুরের মাঝামাঝি জায়গা থেকে একটা মেয়ে পুকুরের পানির উপরে তলিয়ে গেল। বুদবুদ করে উঠছে সেখান থেকে। টর্চের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে না কিছু, তবে মনে হচ্ছে ওটুকু জায়গা কারোর রক্তে লাল হয়ে গেল। ভয় পেয়ে গেল সবাই। পুকুরে নামার সাহস হলো না কারোর ওই রাতে। দিনের আলো ফুটলে জানা গেল তুলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে অনুমান করলো রাতে যে মেয়েটা পুকুরে তলিয়ে গিয়েছিল তার মানে ওটাই তুলি ছিল। কিন্তু এত রাতে মেয়েটা পুকুরে কেন নেমেছিল? সেখানে নূপুরের ভয়ঙ্কর মৃত্যুর পর দিনের বেলাতেও এখানে সবাই আসতে ভয় পেত। অনেক লোক একত্র মিলে তল্লাশি চালালো পুকুরে। পুলিশ খবর পেয়ে আবারও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে অনুমান করলো। বিশেষ ডুবুরি দল দিয়ে সারা পুকুর তল্লাশি করায়, কিন্তু
তুলির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। আফসারপুর সহ আশেপাশের সব জায়গায় খোঁজ চলল তার। আফসারপুর গ্রামের মানুষের ভেতরে এক আতঙ্ক বেড়েই যেন চলল, আর সে আতঙ্ক মনে গভীরভাবে গেঁথে ফেলতেই আবারও নিখোঁজের 3 দিন পর পুকুরে ভেসে উঠল মাথাবিহীন একটা কিশোরীর নগ্ন দেহ। অবিকল নূপুরের লাশের মতো পরিণতি ঘটেছে এটা যে তুলির লাশ তাও বুঝতে অসুবিধা হলো না, কারণ গ্রামের সকলে স্তম্ভিত করে দিল, এবং এই দ্বিতীয় অদ্ভুত মৃত্যুটি তাকে এভাবে নাড়া দিয়েছিল। আফসারপুর সহ আশেপাশের সব গ্রামেই পুকুরে এই ভয়ঙ্কর 2টি মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ল। নিত্যদিনের কাজে এই পুকুরের পানি ব্যবহার করতেই হয় সকলকে, তবুও যাদের পক্ষে সম্ভব হলো গ্রামের প্রাচীন পুকুরটিকে ত্যাগ করলো, এবং পুলিশ আর গ্রামের মাতব্বর শ্রেণীর লোকেরা পড়ল বড় বিপদে। সকলে এই বিপদ সমাধান চাচ্ছে তাদের কাছে, কিন্তু ঘটনার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না তাদেরও। এরপর পেরিয়ে গেল প্রায় মাসখানেক, পুকুরটাকে এর মধ্যে আর কেউ নিখোঁজ হয়নি। একদিন গ্রামে গভীর রাত, সেদিন শেষ দুপুরে 6 জন কিশোরী পুকুরে গোসল করতে নেমেছিল। তাদের আরেকজন হলো আঁখি। এখনো ঠিকঠাক মতো ঘুরাতে পারে না সে। চোখ বুঝলেই ভেসে ওঠে নূপুর আর তুলির মাথাবিহীন শরীরের 2টো চেহারা। কি ভয়ঙ্কর অনুভূতি লাগে তার। ভাবে কেন যে সেদিন পুকুরে গোসল করতে নেমেছিল, আর পরদিন নিষেধ সত্ত্বেও লাশ দুটোকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল। একটা ঘরে বাবা মার সাথে ঘুমায় সে, তার জন্য আলাদা বিছানা রয়েছে। আজও ঘুমিয়ে রয়েছে সে। তার গভীর ঘুম ভেঙে গেল ফিস ফিস এক ডাক শুনে। আঁখি, এই আঁখি, এত ঘুমাস কেন? উঠ বেটি। কণ্ঠটা আঁখির পরিচিত। সে চমকে উঠে চোখ মেলল। টিন শেড ঘরের খোলা জানালা গিয়ে আটকে গেল তার, এবং জ্যোৎস্নার আলোয় তুলির মুখটা স্পষ্ট দেখা গেল। মুচকে মুচকে হাসছে মেয়েটা। এ কি, তুলি তো মারা গেছে। ও তাহলে কিভাবে ফিরে এলো? তুলি আবারও বলল, বাইরে আয় আঁখি, তোর সাথে কথা আছে। দেখ আমার সাথে কি এসেছে। জানালার এদিকে সামান্য সরে গেল সে। তার পাশে উদয় হলো আরেকটা মাথা। কি নূপুর! মিষ্টি হাসি লেগে আছে নূপুরের মুখেও। 2জন মৃত মানুষ কিভাবে তার সামনে এগিয়ে এসেছে আঁকি ভেবে পারল না। আঁকিকে উদ্দেশ্য করে পড়ল, কিরে, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাদের? আমরা একসাথে কত খেলা করেছি, কত ঘুরেছি, আর আজ কতদিন দেখা হয় না। বাইরে আয়, আয় না, আমাদের সাথে আয়। আঁকি যেন বিভ্রান্ত হয়ে বিছানায় উঠে চোখ ডলতে লাগলো। কি দেখছে সে? বাবা মার দিকে তাকিয়ে দেখলো 2জনই ঘোর ঘুমাচ্ছে। আবারও জানালার দিকে তাকালো। তুলি আর নূপুর হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে গেল জানালার দিকে। যতই সামনে এগুচ্ছে অজানা একটা আতঙ্ক তার বুকে যেন থপ 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 করছে। একেবারে জানালার কাছে চলে এলো আঁখি। মুহূর্তের মধ্যেই যেন উড়ে গেল নূপুর আর তুলির মুখের সেই মিষ্টি হাসিটা। একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে ক্রোধ একটা হাসি দিল, বিভৎস হাসি। তাদের চেহারা যেন বিকৃত হয়ে গেল। ভয় পেয়ে গেল সে। এতক্ষণ সে ঘুমের ঘরে ছিল, হঠাৎ অনুভব করলো পুরা তুলি তো অনেক আগে মারা গেছে। ওরা তাহলে কিভাবে ফিরে এলো? এটা কি তার মানে ওদের প্রেত, নাকি ওদের কারেঞ্জিন? এরা কারা? কৌতূহলতায় জানালার দিকে আরেকবার ঝুঁকে গেল সে। পিছিয়ে গেল তুলি আর নূপুরের মাথা। এ কি, শরীর কোথায় ওদের? ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? দুটো কাটা মাথা এখনো জানালার ওপাশ থেকে তাকিয়ে আছে। গলার নিচ থেকে শরীরের নিচের অংশ অদৃশ্য ওদের। খিলখিল করে হেসে উঠল ওরা। আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল আঁখি। কণ্ঠের সব শক্তি দিয়ে চিৎকার চড়ে দিল সে। বাপ মা যেন ধরফর করে উঠে তার কাছে চলে এলো। ভয় তোতাতে তোতাতে আঁখি আর ফুপিয়ে কেঁদে কেঁদে জানলার বাইরে দেখছে, একাচ্ছে। কিন্তু ওখানেও এখন কিছুই নেই। আঁখির কথাগুলো গুরুত্বের সাথে নিল তার বাবা মা। বলল, স্বপ্নে দেখেছে। দোয়া দরুদ পরে ভরসা দিল তাকে। এতটা বাস্তব ছিল সবকিছু।
এটা কিভাবে স্বপ্ন হয়? সেও কি মারা যাবে তাদের মতো করে? ভয়ে মুষড়ে পড়ল সে। এরপর কেটে গেল কয়েকটা দিন। রাতে ঘুমিয়ে আছে আঁখি। তার শরীরে কারো ঝাঁকুনিতে তার ঘুমটা ভেঙে গেল এবং চোখ মেরে দেখলো একটা মুখ তার মুখের উপরে ঝুঁকে রয়েছে। তার মা। সে বিছানায় উঠে বসলো। মা বলল, চল আঁখি, তোকে একটা জিনিস দেখায়, আয় আমার সাথে বাইরে আয়। এই বলে আখির মা ঘরের বাইরে চলে গেলেন। ঘরে আর কেউ নেই। বাবা কোথায় গেল? খোলা জানালা দিয়ে বাইরে তাকাতে মন হলো এখনো রাত। বিভ্রান্ত হয়ে সে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ, শায়দ তো চাঁদের আলো, যদিও পরিবেশটা তেমন ঝাপসা নয়। ওই তো বাবার মা দূরে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছেন তারা? একে অপরের দিকে তাকিয়ে এমন মুচকে হাসছে কেন? হাত ইশারা করে তারা দুজনে আঁকিকে ডাকলেন। বিস্মিত হয়ে তাদের অনুসরণ করতে করতে চলল সে তো জানতো না তার সাথে নিশির ডাক করছে। সে যতই দ্রুত হাঁটছে ততই তার বাবা মা চলার গতি যেন বৃদ্ধি পাচ্ছে। কিছুতে যেন ধরতে পারছে না তাদেরকে। অনেক ডাকার পরেও পিছু ফিরে তাকাচ্ছে না সে। তুলির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি এখন আঁখির সাথে হচ্ছে। আঁখি বিস্মিত হয়ে অনুধাবন করল সে আর তার বাবা মা সে ভয়ঙ্কর প্রাচীন পুকুরের কাছাকাছি চলে এসেছে, যেখানে নিখোঁজ হয়েছিল তার দুই সাথী তুলি আর নূপুর। পুকুরে একদম পার ঘেঁষে দাঁড়িয়ে আছে তার বাবা মা। সে ভয় ডাকতে লাগলো তাদেরকে, বাবা, মা। পুকুরে একদম পার ঘেঁষিয়ে দাঁড়িয়ে আছে তার বাবা মা। হঠাৎ করে চুক 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 করে একটা শব্দ যেন ভেসে আসছে তার কানে। কি একটা ভয়ঙ্কর মুখ যেন ভেসে উঠল পানির উপরে। জ্ঞান হারানো সে। জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেল বিদ্যুৎ গতিতে নূপুর আর তুলি ছুটে এসে তার দুটো হাত শক্ত করে চেপে ধরল। পরদিন তুলি আর নূপুর নিখোঁজ হওয়ার পর যেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আঁকিকে খুঁজে না পেয়ে, তার পুনরাবৃত্তি ঘটল গ্রামে। প্রথমে কেউ কিছুই বুঝতে পারল না মেয়েটা কোথায় গেল। আঁকির বাবা একটা পায়ের ছাপ খুঁজে পায়। ওটা গেছে পুকুরের দিকে। তার মানে রাতে পুকুরের দিকে গিয়েছিল আঁকি। এর মানে যে কারো বুঝতে বাকি রইল না কি এমন জিনিস যা অমন ভয়ের একটা পুকুরে একটা মেয়েকে অমন রাতে টেনে নিয়ে যায়। অভাবনীয় এক বিষয় সকলের কাছে। আঁখির পরিণতি যে নূপুর আর তুলির ব্যতিক্রম নয় তার সবাই মোটামুটি নিশ্চিত হয়ে গেল। সারাদিন ধরে রীতিমতো খোঁজ করলেও কোথাও না পেয়ে পুকুরে নেমে কয়েকজন খোঁজ চালানো তার লাশের, কিন্তু কোনো লাভ হলো না। গ্রামের সকলে আতঙ্ক নিয়ে রীতিমতো আঁখির মাথাবিহীন লাশটি পুকুরে ভেসে ওঠার জন্য 3 দিন অপেক্ষা করতে লাগলো। 3 দিন 1 সপ্তাহ পার হয়ে গেল। আঁখির লাশের কোনো হদিস মিলল না। লাশ ভেসে উঠল না। সকলেই অবাক হলো, সে কি মারা গেছে নাকি বেঁচে আছে তো অনুমান করতে পারছে না। এরপর আরো কিছুটা সময় কেটে গেল। আঁখির কোনো খোঁজ আর পাওয়া গেল না। পুকুর থেকে দুটো কিশোরীর মেয়ের নিখোঁজ হওয়াটা গ্রামের মানুষের কাছে কেমন যেন বিস্ময়কর ব্যাপার। তার চেয়ে বিস্ময়কর 3 দিন পর তাদের মাথাপিহীন লাশ পুকুরে ভেসে ওঠা। এখন আরেক আতঙ্ক সৃষ্টি হয়েছে। আঁখির উধাও হওয়ার মধ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর পেছনে বা কি আছে তা কেউ অনুমান পর্যন্ত করতে পারছে না। পুকুরে সেদিন শেষ দুপুরে যে 6 জন কিশোরী মেয়ে গোসল করতে নেমেছিল তারা সবাই একে একে পুকুর থেকে নিখোঁজ হচ্ছে। এই সূত্রটাও কেউ ধরতে পারছিল না। ধরতে পারলে হয়তোবা তাদের উপরে নজরদারি করে রহস্যের সমাধান বা কুল কিনারা হলেও খুঁজে পেত। 6 জন কিশোরী বাড়ি এই প্রাচীন পুকুরটাকে ঘিরে খানিকটা তফাতে। এর মধ্যে তাদের 3 জন পুকুরে অজানা আতঙ্কের সৃষ্টি হয়েছে বা শিকার হয়েছে। 2 জনের লাশ খুঁজে পেলেও আঁখিরটা পাওয়া যায়নি। এরপর কেটে গেছে প্রায় 7 মাস। আফসারপুর গ্রাম এখন আতঙ্কের গ্রাম। প্রাচীন সেই পুকুরের আশেপাশে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। নূপুর, তুলি, আঁখি, এরপর বাকি 3 জন খেলার সাথী আসমা, রেখা, মুক্তাও নিখোঁজ হয়ে গেছে। 1 মাস, 1.5 মাস বা তারও কিছুটা মাস বিরতিতে।
বলা যায় তুলি আর আঁকির সঙ্গে ঘটে যাওয়া ঘটনারই পুরাবৃত্তি ঘটেছে তাদের সাথেও। হয়তো আপন চেহারার রূপ নিয়ে আসা কিছু ওদের পুকুরের দিকে নিয়ে গেছে বা নিশির ডাকের মাধ্যমে তাদেরকে নিয়ে গেছে গভীর রাতে, কিন্তু গ্রামের মানুষ তা আজও করতে পারেনি। নিখোঁজ হওয়ার পর পুলিশ স্থানীয় বাড়ি থেকে পায়ের ছাপ অনুসরণ করে নিশ্চিত হয়েছে যে মেয়েটা পুকুরের দিকে গেছে রাতের বেলা। খুঁজে পাবে না জেনেও পুকুর অনুসন্ধান চালানো হলো। গ্রামে গ্রামে খোঁজ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা অপেক্ষা করে থাকে পুকুর থেকে যে কোনো এক অবস্থাতে লাশটা ভেসে উঠবে। কিন্তু দিনের পর দিন চলে যায়, আখের পর বাকি 3 জন মেয়েও উধাও হয়ে যায়, কিন্তু তাদের লাশ আর খুঁজে পাওয়া যায় না। তখন গ্রামের মানুষ এবং পুলিশ একটি সূত্র অনুধাবন করে বিস্মিত হয়ে পড়েন যে 6 জন সেদিন দুপুরে গোসল করতে নেমেছিল তারাই কেবল এই কয়জন নিখোঁজ হয়েছে এবং গ্রামের অন্য কেউ আর এই আতঙ্কের সৃষ্টি হয়নি বা শিকার হয়নি। তাছাড়া এই 6 জনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একে অপরের, সকলেই প্রায় সমান বয়সের। গ্রামের কারো সন্দেহ নেই যে কোনো পিশাচ কিংবা অশুভ শক্তির কাজ এটি, যার বাস ওই পুকুরেই। পুলিশের লোকেরা মুখে বলতে না পারলেও হাবভাব তাদের সাথে একমত প্রকাশ করেছেন কোনো মানুষের পক্ষে প্রথম 2টো খুন করা একেবারে অসম্ভব। এর সমাধান করা যে তাদের পক্ষে সম্ভব না তাও বুঝতে পারছেন। এর সমাধান করবার জন্য গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিলেন তারা ডাকবেন কোন এক তান্ত্রিককে, যে এইসব অশুভ শক্তির থেকে বাঁচাতে পারবে, তাদের সকলকে ভেদ করতে পারবে এই হত্যা আর নিখোঁজের রহস্য। দেখা যায় তিনি এই পুকুরে অশুভ কিছুর অস্তিত্ব পায় কিনা। আজকাল এইসব অঞ্চলে জালালউদ্দিন মাতব্বর নামের একজন নাম বেশি শোনা যায়। লোকটি নাকি এক বিশাল পিশাচ বিশেষজ্ঞ। তার জীবন অধিকাংশ সময় এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করে কাটিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করতে বেশ কষ্ট করতে হলেও যোগাযোগ করা গিয়েছিল এবং পুকুরের শেষ যে মেয়েটা মারা গিয়েছিল তার 2 মাস কেটে গেছে। এর মধ্যে না পাওয়া গেছে শেষ নিখোঁজ হওয়া 4 নাম্বার বা 4 জন মেয়ের লাশ, না ঘটেছে নতুন কোনো দুর্ঘটনা। আফসারপুর মানুষের পুরোপুরি আতঙ্কিত হয় এবং একজন নিযুক্ত চৌকিদার এর পাহারার কারণে প্রাচীন পুকুরটি এখন প্রায় পরিত্যক্ত। কেউ এদিকে খুব একটা আসে না। সন্ধ্যায় প্রায় কাছাকাছি চৌকিদার আলম মিয়া পুকুরটার আশেপাশে জায়গা চক্কর দিচ্ছেন। নূপুর আর তুলির লাশ যখন পুকুর থেকে তোলা হয় তখন তিনি উপস্থিত ছিলেন। পুকুরের যে দানবটারই কাজ হোক না কেন ওটার ভয়াবহতা বুঝতে আর বাকি নেই। পরে 4 জন মেয়ে যে দানবটা খাবারের শিকার হয়েছে তা নিয়েও তার মনের ভেতরে কোনো সন্দেহ নেই। বাচ্চা 6টি মেয়ের জন্য তার মন খুব খারাপ হয়ে গেছিল আর পিশাচটার জন্য রাগ আর ক্ষোভ হয়েছিল। তারও একটা 15 বছরের মেয়ে পুকুরে নেমে সাপের কামড় খায়, এরপরে বাড়িতে ছটফট করতে করতে মারা যায় অনেক বছর আগে। সে নিজেই তার সুপারিশ করে পুকুরের পাহারাদারির কাজটা নেয়। 6 জনের পর একজন নিখোঁজ হতে দেবে না, দিন রাত নজর রাখে পুকুরটার দিকে। কেন অল্প বয়সী মেয়েটা আশেপাশে আসলে দূর থেকে তাড়িয়ে দেন। আজ রাত তাদের রাত হবে। বিকেলের শেষ আলোয় পুকুরের দিকে তাকিয়ে আছেন আলম মিয়া। চারদিকে এত গাছ তবু বাতাস নেই। হঠাৎ খেয়াল করলেন পুকুরের মাঝখানে এক স্থানে পানি বেশ জোরে জোরে কেঁপে উঠল এবং পুকুর ছড়িয়ে পড়েছে। জায়গাটা থেকে এবার পানি বুদবুদ করে উঠছে। পুরোটাই যেন অস্বাভাবিক ঘটনা। পুরো পুকুরের পানিতে ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হলো এবং পানি ফুলে ফেপে উঠেছে। পানি রীতিমতো ঢেউ আছড়ে পড়েছে। পুকুরের মাঝামাঝি জায়গায় পানির চক্রাকার করছে এবং গাছের একটা পাতাও নড়ছে না। অথচ পুকুরে হঠাৎ করে শান্ত হয়ে উঠলো। আবার পানি উঠলো এবং পুকুরের পানি ভেদ করে পুকুরের মাঝামাঝি জায়গাটা ভেসে উঠলো 4টা মেয়ের লাশ, মাথাবিহীন লাশ। কয়েক মুহূর্তে মাথা ছিম মেরে রইল আলম মিয়ার। এরপর চিৎকার করে ছুটতে লাগলেন গ্রামের দিকে। আফসারপুরকে গিলতে শুরু করলো পুরো পুকুরের সে ভয়ঙ্কর পিশাচ। রাত নেমে এসেছে। রাত 9টার কিছুটা বেশি হবে। একটা সিএনজি এসে থামলো আফসারপুর গ্রামের শেষ মাথায়। সিএনজির ড্রাইভার তর্ক করছেন 2 জন আরোহীর সঙ্গে। ড্রাইভার লোকটার রাগে ফুঁসছে আর বলছে, আর ভেতরে যাওয়া সম্ভব নয়।
এদিকে কিছুই চেনে না সে, আর রাতে ফিরলে তার সমস্যা হবে। সিএনজির ভেতরে বসা কিছুটা বয়স্ক যাত্রী বারবার করে বলছে আর 10 মিনিটের পথ কেবল। তিনি চেনেন এখানে নামিয়ে দিলে হেঁটে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে তাদের। ড্রাইভার কিছুতেই যাবে না, তর্ক থামছেই না। লোকটা ভাবছিল, লোক দুটোকে দেখে পাগল মনে হয়েছিল তার। কেন যেন গাড়িতে তুলতে গেল। চেনাকুরু মনে করে ওরা। কেমন তান্ত্রিকের মতো গেরুয়া পোশাক পরা, অদ্ভুত সাজসজ্জায় লোক দুজনে, এবং কথাবার্তার ধরনও উল্টো পাল্টা। যাত্রী দ্বিতীয়জন বয়সে কম। লোকটা এবার খেকে উঠল, যা বেটা, নেমে যাচ্ছি, সমস্যা নেই। আরে তোর ভাড়াটা রাখ, ঠিক আছে? আমাদের তুই চিনতে পারিস নি, দেখবি কেমন ভিত নিয়ে দিয়ে দেখবি। হ্যাঁ চলেন, নেমে যা ওস্তাদ, চলেন। এমন পরিবেশে এমন কথা শুনে ভয়ে বসে গেল ড্রাইভার। ফিরতে হলেও দীর্ঘ নির্জন এক পথ দিয়ে ফিরতে হবে তাদেরকে। ড্রাইভার বলল, নাম তো হইব না, যাইতাছি। আর তর্ক না করে এগিয়ে চলল সামনের দিকে। মনে মনে বংশ উদ্ধার করে দিচ্ছেন দুজন যাত্রী। জালালউদ্দিন মাতব্বর বিরক্ত হয়ে রশিদের দিকে তাকালো। তান্ত্রিকের কাজ হচ্ছে মানুষের মন থেকে ভূত প্রেত পিশাচের ভয় দূর করা। রশিদের এতদিন শেখানো তন্ত্র শিক্ষার কোনো ফল নেই। ওই তান্ত্রিক হয়ে উল্টো মানুষকে ভূত নেড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অবশ্য এটা করা ছাড়া ড্রাইভার এগুতো কিনা এটা একটা সন্দেহ আছে। এসব চিন্তার চাইতে বড় চিন্তা তারা যে কারণে আনসারপুরে এসেছেন সেটা। প্রাচীন একটা পুকুরে 6 জন কিশোরী নিখোঁজ হয়েছে গত 1 বছরে। সাধারণ কারো কাজ হলো নিশ্চয়ই তাদের ডাকা হতো না, অশুভ শক্তি। কিন্তু একটা প্রাচীন পুকুরে এটা হঠাৎ উদয় হলো কেন? আর কিশোরী বয়সের মেয়েরা নিয়ম মেনে নিজের শিকার বানাচ্ছে কেন? 6 জনের 4 জনের লাশ নাকি খুঁজে পাওয়া যায়নি। গ্রামের দিকে যতই গাড়ি যাচ্ছে তাদের চোখ ভিড় আর লোকের চঞ্চলতা যেন ধরা পড়লো। আজ আবারও হয়েছে নাকি? আস্তারপুরের প্রাচীন পুকুর ঘিরে সে আতঙ্ক এতদিন বিরাজ করছিল মানুষের মাঝে। একসাথে সেখান থেকে 4টি মাথাবিহীন কিশোরীর লাশ ভেসে ওঠায়। তা মহা আতঙ্কের রূপ নিল। সন্ধ্যার পরে অনেক সময় পেরিয়ে গেছে এবং পুকুর পাড়ে কেউ এসে দাঁড়ালে ফকফকে চাঁদের আলোয় পুকুরের মাঝামাঝি 4টি লাশ দেখতে পাচ্ছে। পুকুরের পানিতে আজ অদ্ভুত রকমের ভয়ঙ্কর মনে হচ্ছে। কেউ পুকুরে নামার যেন সাহস পাচ্ছিল না। পুকুরের লোকগুলো পুকুরের কিছুটা দূরে দর্শকদের মতো দাঁড়িয়ে রয়েছে। নিখোঁজ হওয়া কিশোরীর পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। সকলে দিশেহারা বোধ করছে, কিন্তু সকালের আগে কি করার আছে তাদের? সময় পেরিয়ে যেতে থাকে। এক বিভৎস দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় যেন ক্রমেই বেড়ে চলছে। একবার লাশগুলো দেখে অবশ্য ভয় চিটকে দূরে সরে যাচ্ছে। হঠাৎ একটা সিএনজি এসে থামলো পুকুরের কাছাকাছি ভিড়ের কাছে। ওটা থেকে 2 জন আরোহী নেমে এলো। দুজনের গায়ে গেরুয়া পোশাক, মাথায় লম্বা চুল, শরীরে অসংখ্য সুতোর মতো কিছু বাঁধা। আশেপাশে লোকজন সব কৌতূহল হয়ে এগিয়ে আসলো এদিকে। সিএনজির ভাড়া মিটিয়ে দিতেই ওরা চলে গেল। পুলিশের অফিসার এগিয়ে এলো লোকগুলোর কাছে। এরা নিশ্চিত তান্ত্রিক, এবং জালালউদ্দিন মাতব্বর এবং রশিদ দুজনেই ভয়ঙ্কর উত্তেজিত হয়ে আছেন। এত মানুষের ভিড় পুকুরটার দিকে বাড়ছে দেখে অনুমান করতে পারছিলেন পুকুরে আবার কিছু একটা ঘটছে। তার মধ্যে কিছু মানুষের মুখ থেকে বের হওয়া লাশ শব্দটা তার কানে পৌঁছেছে। নিজেদের পরিচয় দিয়ে রীতিমতো তারা পুকুরের দিকে এগিয়ে চলছেন। প্রতি মুহূর্তেই দুজন অনুভব করলেন পুকুর থেকে কিছু একটা চাইছে না তারা সামনে বাড়ুক। পায়ে কেমন যেন একটা জড়তা। চারদিকে কোনো বাতাস নেই, অথচ পুকুরের পানি কোনো উত্থাল পাতাল নদীর পানি যেন কাঁপছে। পুকুরের মাঝামাঝি 4টা বাচ্চা মেয়ের লাশ সেভাবে দুজনের দম বন্ধ হয়ে এলো যেন। দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে তাদের মাথা ধারালো কিছু একটা দিক কামড়ে আলাদা করে ফেলেছে। রাশেদ জালালউদ্দিন মাতব্বরের মুখের দিকে তাকালো। ওটা শক্ত হয়ে গেছে, কি একটা ক্রোধে যেন কাঁপছে। তার চোখ দুটো যেন খুঁজে বেড়াচ্ছে পুকুরের ভেতরে থাকা এমন কিছু যা কারো চোখে ধরা পড়ছে না। সে অস্বাভাবিক কিছু একটা এই পুকুরে আছে অনুধাবন করতে পারছে। হঠাৎ তার মনে হলো লাশগুলোর পাশ থেকে কয়েক জোড়া চোখ তার দিকে এগিয়ে আসছে। কেমন আতকে উঠল সে। দুজনেই ঘুরে এলাকার লোকজনের কাছে গেল। জালালউদ্দিন বললেন, লাশগুলো যত দ্রুত সম্ভব
তুলে ফেলাও, তুলে ফেলা উচিত। সকলে কেমন আমতা আমতা করতে লাগলো। এটাই স্বাভাবিক, সকলে ভয় পেয়ে আছে। পুকুরে যে অশুভ শক্তি থাকুক না কেন, ওটা লাশগুলোকে নিয়ে কোনো একটা খেলা করছে। লাশ যতক্ষণ পুকুরে থাকবে ওটারই লাভ। কেউ পুকুরে ওই মুহূর্তে নামতে রাজি নয়। বুঝতে পেরে তিনি বললেন, আমরা দুজনেই নামবো। সকলে যেন হাফ ছেড়ে বাঁচলেন। তান্ত্রিক লোক, এরা সাহসী তো হবে, তবুও কিছু একটা আতঙ্কে সকলের মন চঞ্চল হয়ে উঠল। এদের কিছু বলতে গেলে তাদের এই আতঙ্ক থেকে রীতিমতো উদ্ধার পাওয়ার ভরসা করা আর কিছুই রইবে না। গেরুয়া পাঞ্জাবি খুলে এখন তাদের পরনে শুধু লুঙ্গি। নেমে এলো দুজন পুকুরের ঠান্ডা পানিতে। গলা, হাত আর কোমরের জড়িয়ে আছে রক্ষা কবচ। রশিদকে সতর্ক করে দিলেন ওস্তাদ, পানির নিচ থেকে কোনো হাতের স্পর্শ বা টান অনুভব করলে উত্তেজিত হবে না, মন্ত্রই রক্ষা করবে তোমাকে, জানে সে। তবুও কিছুটা উত্তেজনা মনেই যেন চেপে রয়েছে। সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে গেল দুজনের লাশ চারটির পাশে। লাশগুলোর শরীর থেকে দেখে যেন আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। শরীর স্পর্শ করতেই রশিদ অনুভব করলো কোনো কারণে শরীরটা একটু বেশি পিচ্ছিল হয়ে গেছে। ওস্তাদের দিকে তাকালো। তিনি চোখ ইশারা করে তাকে দাঁড়িয়ে থাকতে বলে পানিতে ডুব দিলেন। বুক যেন থক থক করে উঠল তার। প্রায় 2 মিনিট পর জালালউদ্দিন মাতব্বর পানির উপরে ভেসে উঠল। তার কণ্ঠ যেন কাঁপছে। রশিদ, দ্রুত লাশগুলোকে নিয়ে পাশের দিকে চলো, পাড়ের দিকে চলো। সঙ্গে দড়ি নিয়েছিল লোকগুলো। ওগুলো দিয়ে লাশ চারটিকে শরীর থেকে আটকে দিল তারা দুজনেই। এরপর একজন সামনে থেকে আর একজন পেছন থেকে ভেলার মতো করে লাশটাকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো পানির দিকে। পুকুরের কম্পিত পানির স্রোত খুব একটা কষ্ট করতে হলো না তাদের এমন কাজ করতে দেখে অনেকের মনেই সাহস ফিরে এসেছে। ওরা পাড় থেকে লাশগুলো টেনে উপরে তুলতে সাহায্য করলো। পাড়ে তুলে দ্রুত কলা পাতা দিয়ে নগ্ন লাশটাকে ঢেকে দেওয়া হলো। ভিজে চুপসে গেছে দুজনেই। সঙ্গে আনা পুটলি থেকে গামছা বের করে গা মুছে পোশাক পাল্টে নিল। উত্তেজিত মানুষের একটা অংশ লাশগুলোকে ঘিরে ভিড় ধরেছে। আর বাকিরা দুটো নবাগত সাহসী তান্ত্রিককে। এদের একটা কাজটুকু তারা ভণ্ড তান্ত্রিক নয়, তার দলিল হিসেবে প্রকাশ পেল সকলের কাছে। জালালউদ্দিন মাতব্বর বললেন, আমরা দুজনেই খুব ক্লান্ত, আর একটু থাকার ব্যবস্থা করে দেন। আর লাশগুলো দ্রুত কাফনের ব্যবস্থা করুন, ঠিক আছে? দাফনের ব্যবস্থা করছেন। তান্ত্রিকের বুকে লেগে থাকা আতঙ্ক সকলে খেয়াল করলেন। পুলিশ জানালেন ময়না তদন্তের জন্য লাশগুলো নিয়ে যাবেন তারা। জালালউদ্দিন নিষেধ করলেন আর বললেন, কোনো লাভ নাই, আর নিয়ে গেল সকালের আগে লাশগুলোকে নিয়ে যেতেও কোনোভাবে সম্ভব না। দাফন করেও ফেলা হলো। রাতের আধারে ওরা বিপজ্জনক, কিন্তু পুলিশের লোকেরা কিছুই কথা শুনলেন না। এমনিতেই এই কেসটা তার অসংখ্যবার ব্যর্থতার নমুনা দেখিয়েছেন। তার উপরে ভূতের ভয় সারা রাত লাশ ফেলে রেখেছে। দেখলে সকলের কাছে অপ্রার্থিব খ্যাতি পেতে হবে তাদেরকে। দুই তান্ত্রিক এলাকার মেম্বারদের হাতে তুলে দিয়ে বিদায় দিয়ে লাশগুলো শাড়ি কাপড়ে পেঁচিয়ে পুলিশ ভ্যানে তোলা হলো। দুজনেই কনস্টেবল, ভ্যান ড্রাইভার এবং অফিসার 4 জন। প্রায় মধ্যরাতে 4টি লাশ নিয়ে রওনা দিলেন থানার উদ্দেশ্যে। 2 কনস্টেবল পা জড়সড় করে বসে আছেন পাশাপাশি, গা না গিয়ে। এতটা ভয় তারা এই জীবনে আগে কখনো পায়নি। লাশ 4টি পুকুরে ভেসে থাকতে তাদের গলা শুকিয়ে গেল। তার উপরে যখন অফিসার বললেন উপরে নেমে লাশগুলো তুলে আনতে, তখন দুজন প্রায় ভয় কেঁদে দিয়েছিলেন। হাত জোর করে অনুনয় করে বলেছিলেন তাদের ছেলে মেয়ে আছে বাসায়, এখন পানিতে নামলে নিশ্চিত মৃত্যু হবে। অফিসার বিরক্ত হয়ে জোরাজুরি করেননি। ভাগ্যিস তান্ত্রিক 2 জন সময় মতো এসেছিল, কিন্তু ভাগ্য কি আর এত ভালো? ওদের নিষেধ করা সত্ত্বেও গোয়ার তুমি করে অফিসার সেই রাতে মেয়েগুলোর পরিবারের লোকজন এবং গ্রামের মানুষদের সাথে ঝগড়া করে পুলিশ ভ্যানে তুলছে লাশগুলোকে। আর লাশগুলো পাহারা দিচ্ছেন তারা 2 জন অফিসারই বা কনস্টেবলই। গাড়ির সামনে ড্রাইভার, পাশে অফিসার,
বেটা কি আরামই না বসে আছে, চোখ পড়েই যাচ্ছে লাশগুলোর দিকে এবং শাড়ির প্যাচের ভেতর থেকে স্পষ্ট শরীরের আকৃতি বোঝা যাচ্ছে ছোট্ট মেয়েগুলোর। 4টি লাশের একটিরও মাথা নেই ভাবতে গা যেন গুলিয়ে যাচ্ছে দুজনের। গাড়ি যত এগুচ্ছে তাদের আতঙ্ক যেন ধীরে ধীরে বাড়ছে। এই মনে হচ্ছে লাশটা যেন নড়ে উঠবে এবং বাইরে থেকে আসা বাতাসে কাঁপছে। সত্যি কাপড়ের খোলা অংশগুলো, এগুলোর হাত পা ধরবে যেন তাদের পা। আর তারপর ভাবতে গা রীতিমতো রিরি করে উঠেছে। দুজন ওরা বাচ্চা ছেলের মতো একে অপরের হাত ধরে রেখেছে। হঠাৎ প্রথম কনস্টেবল আঁতকে উঠলেন। তার মনে হলো একটা ঠান্ডা হাত তার ঘাড় স্পর্শ করেছে। দ্বিতীয়জন ঘাড়ের কাছে হাতের স্পর্শ চমকে উঠলেন। এরপরেই তাদের কানে ভেসে এলো কয়েকজন বেড়ে খিলখিলানির হাসির শব্দ। গাড়ির সঙ্গে সঙ্গে হাসিটার শব্দ তাদের সঙ্গে চলছে এবং চমকে পেছনে তাকালো তারা দুজন। ভ্যানের পাশের দিকটা কাপড়হীন, গ্রিলের রেলিং এর ওপাশে তাদের প্রায় মুখোমুখি 3টা মেয়ের মুখ। 3জনেই খিলখিল করে হাসছে। কিছু দস্যি মেয়ে যেন চলন্ত গাড়ির দিকে লাফিয়ে উঠেছে। কিন্তু সময়টা যে এখন রাত, ভালো করে তাকাতেই বুঝতে পারলো ওগুলো স্রেফ মাথার নিচে কোনো শরীর নেই। আতকে প্রায় লাফিয়ে পেছনে চলে গেল দুজনের আর্তনাদ করে। মুহূর্তে তাল হারিয়ে পড়ে গেল লাশগুলোর উপরে। এবার উল্টো দিকের গ্রিলের ওপাশে উদয় হলো আরো 3জন অপরিচিত মেয়ের মাথা। 2জন থেকে 6জন কিশোরী মেয়ে খিলখিল করে হাসছে। শরীরে রক্ত পানি হয়ে গেল। হঠাৎ অনুধাবন করলো মাথাবিহীন লাশগুলো নড়ে চড়ে উঠেছে তাদের শরীরের নিচে। দ্রুত তারা উঠে পিছিয়ে গেল বাড়ির দিকে। ভয়ঙ্কর ভাবে নড়ছে লাশগুলো। এ কি, তারা কল্পনা দেখছে না কি দেখছে? মাথাবিহীন 4টা লাশ ধীরে ধীরে উঠে এসেছে, বসে পড়ছে। ওগুলো শরীর থেকে সরে গেছে কাপড়টা। 4টা লাশই তাদের হাতগুলো বাড়িয়ে দিয়েছে কনস্টেবল দুজনের দিকে। প্রথমে মনে হলো তাদেরকে ডাকছে, পরে আবার মনে হলো ঝাঁপিয়ে পড়বে লাশগুলো তাদের উপরে। ভয়ঙ্কর এই পরিস্থিতির সাথে তাদের কান নষ্ট করে দিচ্ছে গাড়ির বাইরের দুপাশ থেকে ভেসে আসা মেয়েগুলোর হাসির শব্দ। গাড়ি চলছে তার গতিতেই। চেঁচিয়ে গলা ফাটাচ্ছে কনস্টেবল দুজনেই। গাড়ি থামাচ্ছে না কেন? আর কোনো উপায় আরেকটু ঘুরে পেছনে গিয়ে দুজন লাফিয়ে নেমে গেল চলন্ত গাড়ি থেকে। পুলিশ অফিসার আর ড্রাইভার দুজনেই চমকে গেছে। একে অপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে চিৎকার করছে। ইশারা পেয়ে গাড়ি ব্রেক বসলেন ড্রাইভার। গাড়ি থেকে নেমে প্রায় ছুটে গাড়ির পেছনে চলে এলেন। যা তারা দেখলেন, এই পরিবেশে গভীর রাতে গাছগাছালির ঢাকা পথের মাঝখানে কেউ দেখতে চাইবে না। কনস্টেবল দুজন কোথায়? গাড়ির পেছনে মাথাবিহীন 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। ওদের হাত দুটো সামনের দিকে তাক করা। অন্ধকারে হাতছে এগিয়ে আসছে যেন এদিকে। অফিসার এবং ড্রাইভার আর্তনাদ তুলে উল্টো ঘুরে আফসারপুরের দিকে ছুটতে লাগলেন। পেছন থেকে যতক্ষণ পর্যন্ত না পেছনের খিলখিলের শব্দ মিলে যাচ্ছে ততক্ষণ তাকিয়ে থাকলো। মেম্বার বাড়ির একটা ঘরে ঘুমোতে দেওয়া হয়েছে সে তান্ত্রিক ওস্তাদ আর তার শিষ্যকে। ঘুম নেই কারো চোখে। জালালউদ্দিন মাতব্বর তাকে দেখে যা বললেন, এরপর আর ঘুম আর চায় না। রশিদ অবাক কণ্ঠে ওস্তাদের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, আমরা কালই চলে যাব? মানে কি? আপনি তো বলেছিলেন এইটি কোনো প্রাচীন ভয়ঙ্কর দেওয়ের কাজ। তাহলে আপনার ভাষায় এই 6টি কিশোরীর হত্যা যদি কোনো ভূত প্রেত পিশাচ কিংবা পুকুরের দেও করে না থাকে, তার এটা কার কাজ? কোন মানুষের? তা কি করে হয়? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? 2 মিনিট পুকুরের ভেতরে ডুব দিয়ে কি এমন বুঝলেন যেমনটা বলছেন? একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন জালালউদ্দিন মাতব্বর। মধ্যরাতে গ্রামের মানুষ আর তান্ত্রিক বুড়োর নিষেধ না মানে 4টা মেয়ের লাশ পুলিশ ভ্যানে তুলে থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পুলিশের দলটা কল্পনা করতে পারেনি মাঝপথে মাথাবিহীন এই 4জন কিশোরীর লাশ জীবিত হয়ে উঠবে। কিন্তু যখন তা ঘটল তখন ভয়ঙ্কর আতঙ্কে শিহরিত হয়ে পালানো ছাড়া আর কোনো কিছুই যেন চিন্তা তাদের মাথায় এলো না। এমন এক দৃশ্য যে তারা দেখেছে তা শুনে অন্য মানুষ কি বিশ্বাস করবে
পুলিশের দলের লোকেরাই বিশ্বাস করতে পারছে না যে দুজন কনস্টেবল লাশগুলোকে জেগে উঠতে দেখেছে। গাড়ি থেকে লাফিয়ে পড়েছিল, তারা বেশ আহত হয়েছে। ড্রাইভার আর অফিসার দম থাকা পর্যন্ত দৌড়াচ্ছে। একসাথে তারা 4 জন সকাল হওয়ার আগ পর্যন্ত একটা জায়গায় আশ্রয় নিল। ভোরের আলো ফুটলেই গাড়ির কাছে পৌঁছে স্থির হলো তারা। দিনের আলোয় ভয় কেটে গেছে অনেকটা। মৃত মানুষের ভয় পালানোর জন্য উল্টো লজ্জা লাগছে তাদের, এবং গাড়ি আশেপাশে পথ তন্ন তন্ন করে খুঁজে লাশগুলো চিহ্ন মাত্র তাদের নজর করল না। মানে কি, পুকুরে মেয়েগুলো মৃত্যুর যে অস্বাভাবিক অলৌকিক কিছু প্রভাব ঘটেছে, এটা এর মধ্যে তারা বিশ্বাস করেছে। কিন্তু 4টা মেয়ের লাশ গাড়ি থেকে হেঁটে হেঁটে নেমে গেছে, এটা তাদের মাথায় ঢুকছে না, বিশ্বাসও করতে পারছে না। লোকগুলোকে পেলে অন্তত রাতের ঘটনাটা ভুলে যাওয়া যেত। একেবারেই স্তম্ভিত হয়ে গেল তারা। হতাশ হয়ে গাড়ি থেকে নেমে আবারও ফিরে যেতে লাগলো আফসারপুরের দিকে। রশিদ অপলকের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে প্রাচীন পুকুরটার পানির দিকে। ভোরের হালকা আলো ফুটে উঠতে শুরু করেছে, মৃদু বাতাস বইছে চারিদিকে। এত সুন্দর লাগছে জায়গাটা। এই পুকুরে যে অশুভ কিছু থাকতে পারে তা কল্পনা করা যায় না, কিন্তু পুকুরে যে অশুভ শক্তি থাকুক না কেন, ওটা যে ভয়ঙ্কর কোনো ক্ষমতাবান শক্তিবান আতঙ্ক, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে গত রাতে জালালউদ্দিন মাতব্বর তাকে যা বললেন, তারপর সে কিছুটা আতঙ্কিত অনুভব করছেন। গত রাতে 4টি মেয়ের লাশ যখন তারা উদ্ধার করতে নেমেছিল পুকুরে, তখন জালালউদ্দিন তার পায়ে একটা শক্ত হাতের স্পর্শ পান। আতঙ্কিত না হয়ে উল্টো পুকুরের পানিতে ডুব দেন তিনি। এরপর তিনি দেখেন অদ্ভুত একটা জন্তুকে। জন্তুটার শারীরিক বর্ণনা তার বিন্দু মাত্র মনে নেই। এর একটা কারণ, ওটার অদ্ভুত চোখ। ঘোলা পানিতেও ঝলঝল করে উঠছিল তার চোখ দুটো। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে হিংস্রভাবে বিরাজ করছিল তার দৃষ্টি। কিলবিল করে ভাসছিল ওটার মাথার চুল। ভয়ঙ্কর এক পিশাচি চেহারা। ভয় দম আটকে যাবার মতো অবস্থা হলো। পর মুহূর্তে চোখ দুটো যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। ওখানে উদয় হলো 6টা মেয়ের মুখ, এবং মেয়েগুলো ওই প্রথম দেখলে বুড়ো তান্ত্রিক বুঝতে পারলেন ওরাই সব কিশোরী যারা এই পুকুরে মারা গিয়েছিল। করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে। কিন্তু সাহায্য যেন চাইতে এসেছে তারা, এবং পানির ভেতরে কি সাবলীল কণ্ঠে, একটা মায়া ভরা কণ্ঠে অনুনয় বিনয় করলো আর বলল, আমাদের বাঁচাও দাদু, ওই রাক্ষসটা, ওই পিশাচটা অনেক কষ্ট দিচ্ছে, আমাদের সঙ্গে চলো নিচে, ওটাকে মারার উপায় আমরা বলে দিচ্ছি। তার আগে তোমার শরীরে ওসব নোংরা জিনিস খুলে ফেলো। এক মুহূর্তে সম্মিলিত হয়ে গিয়েছিল তান্ত্রিক। সম্মিলিত হওয়ার পর 1000 বছরের সাধনা, 1000 বছর ধরে নিজেকে মস্তিষ্কে জমা করা সেই জ্ঞানও যেন তার কাজে আসছিল না। সে যেন হিপনোটাইজড হয়ে গিয়েছিল। তখন সে হয়ে যায় দাস। জালালউদ্দিন মাতব্বর ধীরে ধীরে খুলে ফেলল তার সমস্ত রক্ষা কবচ। মেয়েগুলোর করুণ মুখ হঠাৎ করে বদলে বিদ্রুপের হাসি যেন পরিণত হলো, বিভৎস হয়ে গেল তাদের চেহারা। এক মুহূর্তে যেন সম্মন ছুটে গেল তার। সবগুলো বের আলো উজ্জ্বল মুখের দিকে তাকালো এবং ঘুরে তাকালো। বিস্মিত হয়ে দেখলেন সবার চোখ দেখতে একই রকম, শুধু মুখাময়গুলো ভিন্ন, এবং চোখটা সেই প্রথম দেখা অদ্ভুত জন্তুর মতো। এক মুহূর্তে মিলিয়ে গেল। আবার 6টা মেয়ের মুখ সেখানে উদয় হলো। সেই হিংস্র দৃষ্টির জন্তুটি এক মুহূর্ত কিছু না ভেবে তিনি শরীরে বাঁকিয়ে মন্ত্র বিড় করে আওড়াতে লাগলেন। মাথা উঠিয়ে দিলেন সেই পানির ওপরে। শক্ত করে চেপে ধরলেন রশিদের শরীরটা। থর থর করে কাঁপছেন তিনি। আতঙ্ক নিয়ে রশিদের সাহায্যে লাশগুলো বেঁধে পারে তুললেন তিনি। হতভম্ব হয়ে যেন জালালউদ্দিন মাতব্বর থেকে ঘটনাটা শুনল রশিদ। মেম্বার বাড়ির ঘরটির মধ্যে মৃদু আলো জ্বলছিল। সে আলোতে ওস্তাদের দিকে তাকিয়ে প্রথম খেয়াল করলো আসলে তার শরীরে কোনো কবচ নেই। পিশাচ, দেহ, প্রেত এদের অসংখ্য শক্তি থাকলেও মানুষকে সম্মোহন করে কিছু করানোর শক্তি এদের থাকে না। হয়তো সর্বোচ্চ বহে আটকে ফেলতে পারে, কিন্তু প্রাচীন পুকুরের এই শক্তির এই ক্ষমতা আছে। সে নিশ্চয়ই সম্মিলিত করে পুকুরের কাছে টেনে নিয়ে গেছে বরের 5 জন এবং কিশোরী মেয়েকে, এবং তান্ত্রিক মাতব্বরের মতো
সম্মোহন করে হত্যা করে ফেলতে পারবে যে কাউকে। কিন্তু ওটার উদ্দেশ্য কি ছিল? তান্ত্রিক জালালউদ্দিন মাতব্বরের উদ্দেশ্য কি ছিল? এতটুকু শুধু ওস্তাদ তাকে বলেছে। এইটুকু যে বড় তান্ত্রিক ভয় পেয়ে আফসারপুর ছেড়ে চলে যেতে চায়, এটা তার বিশ্বাসই হয় না রশিদের। হয়তো আরো কিছুটা আছে যা তাকে বলেনি ওস্তাদ। এরপর আথকম আর আগু জাগরণের মধ্যে কেটে যায় সময়। তাই ভোরে এই রহস্যময় পুকুরের পাড়ে এসে হাজির হয়েছে রশিদ। দিনের আলোয় হয়তোবা ওটার শক্তি থাকে না, আবারও হয়তোবা থাকে। ওটার আকর্ষণ হয়তো কেবল কিশোরী মেয়েদের মাথা। আবার ওটার শিকারের পথে কেউ বাধা দিলে তারাও ওটার শিকার হতে পারে, এটা অসম্ভব কিছু নয়। হঠাৎ করে পেছন থেকে পদধ্বনি যেন শুনে ঘুরে তাকালো রশিদ। মেম্বার বাড়ি থেকে পুকুরটা বেশ তফাতে। ওস্তাদ ঘুমিয়েছিল বলে ডেকে বলে আসেনি সে। জালালউদ্দিন মাতব্বর তাকে দেখতে না পেয়ে অনুমান করে হয়তোবা এখানে চলে এসেছেন। রশিদের কাঁধে হাত রাখলেন তিনি। অনেকটা ফুরফুরে মেজাজে লাগছে থাকে। মিষ্টিটা হাসিতে বললেন, সাহস দেখেছি তোমার খুব বেশি, একা একা চলে এসেছ। মুচকিটা হাসি দিলেন রশিদ। মাতব্বর বললেন, আমার গত রাতের ধারণা অতিরঞ্জিত ছিল রশিদ। পানির ভেতরে আমি যা দেখছি ওটাই আমার কল্পনা ছিল। কল্পনার বহের পরেই কবচগুলো খুলে ফেলেছিলাম। রাতে মাথার গিট ফেলেছিল, ঠিক আছে? তাই নিজেও ভয় পেয়েছিলাম আর তোমাকেও ভয় দেখাচ্ছিলাম। এখন সব পরিষ্কার লাগছে। ওনারটা পিশাচ, ভয়ঙ্কর পিশাচ। কিছুটা অবাক হলো রশিদ, তারপর বলল, এখন কি করবেন? মেম্বারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি সে 6 জন মেয়ে মারা গেছে। ওরা নাকি খেলার সাথে ছিল এবং বদিনা মেয়ে নিখোঁজের আগে রাতে নাকি তাদের মৃত সাথীদের সাথে আশেপাশে ডেকেছে আর ভয় পেয়ে চিৎকার করেছে। তারা নাকি তাকে পুকুরের থেকে আহ্বান করেছিল। মানে কি? তাহলে কি ওদের পরিবারের লোকেরা না কেউ না সতর্ক দেয়নি, মানে সতর্ক করেনি? তাহলে হয়তোবা বাকি মেয়েগুলো পাহারায় রাখা যেত। সেটাই, তারা কেউ কেউ প্রতিটা মেয়ের নিখোঁজের পেছনে যে তাদের অন্য মৃত মেয়ের দায় ছিল মিল করতে পারেনি এবং বিষয়টাকে হালকা করে নিয়েছে। আমার মনে হচ্ছে পিশাচটার লক্ষ্যই ছিল ওই 6 জন মেয়ে। তার লক্ষ্য পূরণ হয়েছে এবং ওটা এখন অনেক দিন আর নতুন কাউকে স্বীকার করবে না। অর্থাৎ পুকুরার পিশাচগুলোকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দীর্ঘ অপেক্ষা করতে হবে ওটা আবার কবে তার শিকার বানায়। তখন বোঝা যাবে ওটা কেন এতদিন মেয়েগুলোকে খুন করেছে। আমরা আজই চলে যাব। কিন্তু আপনি অনুমান করে এত নিশ্চিত হলেন কিভাবে? আমার মনে হয় না গত রাতে আপনি যা বলেছেন সবকিছু আপনার কল্পনা ছিল, বরং এখন যা বলছেন তা উদ্ভট লাগছে আমার কাছে। জলিলের কথাটা শুনেই কেমন যেন ক্রোধ ভর করলো জালালউদ্দিন মাতব্বরের দৃষ্টিতে। এক মুহূর্তের জন্য রশিদের মনে হলো তার সামনে মাতব্বর নয়, অন্য কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। জালালউদ্দিন মাতব্বর পুকুরের দিকে তাকিয়ে আছে। বিস্মিত সীমা রইল না রশিদের। ওস্তাদের মুখে কেমন একটা ক্রূর পৈশাচিক হাসি দেখলো। এখন ভোর, মিনিটে মিনিটে প্রকৃতি আলোকিত হয়ে ওঠার কথা, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে পুরো চারপাশটা যেন অন্ধকার হতে লাগলো। আকাশ থেকে বিচ্ছুরিত সামান্য আলো ছাড়া আর কিছুই নেই। মানে এখনো আধার রাত্রি, তার মানে এই সমস্ত কিছুই না, সবকিছু তার মায়া ছিল। অন্ধকার পানিতে ঝাঁপিয়ে পড়ল জালালউদ্দিন মাতব্বর। একই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেলেন তিনি। চোখ কপালে উঠে এলো রশিদের দৃশ্যটা দেখে। পানি ফুরে উঠে এসেছে 6 জন কিশোরী মেয়ে এবং রশিদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। পা জমে গেছে তার মুহূর্তে দেখলো মেয়েগুলোর পেছনে আরেকটা মাথা উঠে এসেছে। এই জগতের কোনো প্রাণ ওটা নয়। ওটা চোখ দেখে বলে দিচ্ছে এটাকে ওস্তাদ পানির নিচে ডুব দিয়ে দেখেছিল। এটা একটা হাতকে শুধু পানি থেকে উপরে উঠতে দেখেছিল সে। কি বিভৎস দেখতে তা! জালালউদ্দিন মাতব্বর আতকে ধরফর করে ঘুম থেকে উঠলেন।
তার মনে হলো এতক্ষণ যেন তার বুকের উপরে ভারী কিছু বসেছিল। বাইরে তাকিয়ে দেখলো এখনো অনেক রাত। মেঝেতে বিছানা করে ঘুমিয়েছিল রশিদ। সেখানে ওকে দেখতে না পেয়ে খোলা দরজার দিকে চোখ গেল তার। অশুভ এক আশঙ্কায় যেন বুক কেঁপে উঠল তার। ভালো করে রশিদের ছোঁয়ার জায়গাটা চোখ বোলাতেই আশঙ্কার কারণটা অনুভব করতে পারলেন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানে রশিদের রক্ষা কবচ। সজ্ঞানে ও খুলবে না কখনোই, এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ওই তো রশিদ অনেকটাই দূরে চলে গেছে। এত রাতে দ্রুত হেঁটে কোথায় যাচ্ছে সে? দ্রুত হেঁটে হেঁটে তা অনুসরণ করতে লাগলেন বুড়ো তান্ত্রিক। যতই দ্রুত হাঁটছে নাগাল জান পাচ্ছে না ওরা। জালালউদ্দিন মাতবর বিস্ময় নিয়ে রশিদের পিছু নিয়েছিলেন। এত রাতে কোথায় চলছেন? সেটা তার রক্ষা কবচ। খুলে চাঁদের মিহি আলো, মধ্যরাতে স্নিগ্ধ বাতাস, গাছ ঢাকা এই পথ শুনশান নীরবতার মধ্য দিয়েও যেন এক আতঙ্কের আভাস দিচ্ছে। তন্দ্রাচ্ছন্ন হয়ে এগিয়ে যাচ্ছে এখনো রশিদ। ভারী কণ্ঠে তাকে কয়েকবার ডেকেও সাড়া পাননি জালালউদ্দিন মাতবর। অথচ রশিদ অতটাও দূরে নয় যে তার ডাক শুনে যাবে না বা শুনবে না। আবার তিনি যত দ্রুত রশিদের দিকে এগোচ্ছে ততই যে বেশি দূরে সরে যাচ্ছে। চিন্তার কারো ছায়া যেন পড়ে উঠল বুড়ো তান্ত্রিকের মনে। তার গায়ে কোনো রক্ষা কবচ নেই। তাড়াহুড়ো করে বের হওয়া পড়া হয়নি। কি একটা যেন তার অজানার ঘটে চলেছে। থমকে দাঁড়ালেন তিনি। হঠাৎ করে হাঁটা থামিয়ে থমকে দাঁড়িয়ে আছেন রশিদ। ঘুরে তাকালো পুরো তান্ত্রিকের দিকে। দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে কিছু একটা অস্বাভাবিক হয়েছে রশিদের চেহারায়। এছাড়া ভেলকি সামান্য সময়ের মধ্যেই রশিদের চেহারা বদলে গেল। একটা কিশোরী মেয়ের শরীরে পরিণত হলো। শূন্য থেকে যেন মেয়েটা পাশে এসে উদয় হলো আরো 5 জন কিশোরী। এরা যে কারা চিনতে সময় লাগলো না তান্ত্রিকের। তার মানে এতক্ষণ তিনি রশিদকে নয় অনুসরণ করেছিলেন, ভয়ঙ্কর সেই পিশাচটাকে সৃষ্টি করা ভ্রমকে অনুসরণ করেছিল। তার মনের ভেতরে খটকা লাগছিল আগে থেকেই, কিন্তু তিনি একটা ফাঁদে পড়েছেন। রশিদ কোথায়? সে নিশ্চয়ই ভ্রমের শিকার হয়েছে। তাদের দুজনের যদি কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো ওটার দ্বারা সম্ভব আর কিছুই নয়। এটা ভ্রম সৃষ্টি বা সম্মোহন ক্ষমতা অনুভব করেই রশিদ বলেছিল তাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। এমন আরো কয়েকজন তান্ত্রিককে খবর দেওয়া দরকার, যাতে তাদের কোনো ক্ষতি হলে আফসারপুর মানুষের ওই পিশাচের হাত থেকে রক্ষা করতে আসে। ওটার লক্ষ্য শুধু 6 জন মেয়ে নয়, আরো বড় কিছু আছে অনুমান করতে পেরেছিলেন, কিন্তু আর চাও হলো না বুঝি। 6টা মেয়ে মুচকে হাসি হাসছে, একে বিভৎস চেহারা নিয়ে। বোঝা যাচ্ছে তাদের প্রেত ফিরে এসেছে। বুড়ো তান্ত্রিক খেয়াল করলেন প্রাচীন সে পুকুরটার দিকে ভ্রমটা তাকে টেনে এনেছে। আর 2 মিনিট হাঁটলে হয়তোবা ওটার পাড়ে পৌঁছে যাবেন তিনি। কিন্তু মেয়েগুলো তাকে পুরো স্বাধীন করে দিয়ে রাস্তার পাশে কয়েক সারি গাছের বাঁকা ফাঁকার অংশ দিয়ে অন্য পথ ধরল। এটা পুকুরের দিকে যায় না। এই প্রথম এতটা দিশেহারা অনুভব করলেন জালালউদ্দিন। কি মেম্বার বাড়িতে ফিরে গিয়ে রশিদ আছে কিনা খোঁজ করবেন, নাকি পুকুরের পাড়ে যাবেন, নাকি অনুসরণ করবেন কিশোরীর দলটাকে? কিশোরীর দল না বলে ভ্রম বলা যায় ওদেরকে, কিন্তু ওটাই সবচেয়ে বেশি টানছে তাকে। এ যেন ভ্রমটা তাকে পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়ে তার চোখের সামনে কেবল একটা সুন্দর পথ খুলে দিয়ে তার দিকে চলতে ত্বরান্বিত করছে। মেয়েগুলোর পিছু নিলেন তিনি। ওরা হাঁটছে আর বারবার আর চোখে যেন বুড়ো তান্ত্রিকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হাসিটা যেন তার বুকে আঘাত করছে। বিশেষ করে ওদের চোখগুলোর দিকে তাকাতে শরীর ঝাড়া দিয়ে উঠেন তিনি। কিছু মন্ত্র উচ্চারণ করতে চাইছে তার মনের ঘুমন্ত দিকে, কিন্তু জিহ্বা সাহায্য করছে না। পা দুটো শুধু চলছে সামনের দিকে, তাই নিয়ে যাচ্ছে ওদেরকে। কি মেয়েগুলো কোথায় গেল? তিনি উত্তেজিত হয়ে এদিকে সেদিকে তাকাতে লাগলেন। না, পুরোই শূন্য মিলিয়ে গেছে। মুহূর্তেই যেন তার মধ্যে সমস্ত চেতনা ফিরে এলো। কেন যেন তিনি ভয় পাচ্ছেন, কেন ওটাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করে দিচ্ছেন। ছুটতে লাগলেন তিনি সামনের দিকে। তিনি যে পথ ধরে ছুটছেন সেই পথ ধরে কোনোভাবেই পুকুরের কাছে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু তিনি স্পষ্ট তার সামনে পুকুরটাকে দেখতে পাচ্ছেন। পুকুরের উল্টো পাশে তিনি আধো আধারে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। রশিদ
পুকুরের পানিতে রীতিমতো রশিদের মুখ ফিরে এসে 6টা মেয়ের লাশ ভেসে উঠেছে। জালালউদ্দিন মাতব্বরের দৃষ্টি আটকে গেল মেয়েগুলোর পেছনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত আকৃতির অবতার দিকে। স্বয়ং শয়তানটা যেন দাঁড়িয়ে আছে, মহা বিপদ অপেক্ষা করছে রশিদের ভাগ্যে। চিৎকার করে রশিদকে ডাকতে যাবেন, হঠাৎ পেছনে কারো অস্তিত্ব অনুভব করলেন। শরীর মুচড়ে উঠল তার। 6টা মেয়ে দাঁড়িয়ে আছে তার থেকে বড় জোর 5 ফুট দূরে হবে। ভন করে ঘুরে পুকুরের দিকে তাকালেন, আবার সেখানেও 6টা মেয়ে ওই শয়তানটার সাথে রয়েছে, মানে 12টা মেয়ে। কি করে হলো? তবে মেয়েগুলো আর হাসছে না, কেমন করুণ মুখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। শুধু ওদের চোখগুলোর দিকে তাকাতে আতঙ্কে শিহরিত হয়ে অনুভব করলেন তিনি। মেয়েগুলো একসাথে তাদের বাম হাত তুলে বুড়ো তান্ত্রিকের পায়ের দিকে নির্দেশ করলেন। জালালউদ্দিন অজানা ভয়ে আতঙ্ক নিয়ে নিজের পায়ের দিকে তাকালেন। গত রাতে পানির নিচে তলিয়ে গিয়েছিল যে রক্ষা কবচগুলো, ওগুলো তার পায়ের কাছে পড়ে আছে। কি করে ওরা তাকে সাহায্য করতে চাইছে ভাববার সময় নেই। দ্রুত ওগুলো নিজের শরীরে ছড়িয়ে চেঁচাতে লাফিয়ে পড়লেন তিনি পুকুরে। রশিদ অনুভব করলেন তার শরীরে কোনো রক্ষা কবচ নেই। মন্ত্র উচ্চারণ করার জন্য জিহ্বা নড়তে রাজি নয়। পাও যে ধরেছে, একটু এদিক সেদিক যাবে না। সে কুৎসিত হাতটা এগিয়ে আসছে ওটার শরীরে এবং শরীরকে দূরে রেখে বাহু প্রসারিত করেছে। মেয়েগুলো যেন তাকে চিপিয়ে খাবার জন্য দাঁত কটমট করছে। কি আছে ওই চোখগুলোতে? একটা শক্ত হাত যেন চেপে ধরল তার পা। শেষ, সবকিছু শেষ। এমন একটা সময় যেন পরিচিত কণ্ঠের চিৎকার ধ্বনি শুনে কলেজেটা লাফিয়ে উঠল তার। ওস্তাদ! পুকুরের ওপার থেকে লাফিয়ে পড়ল পুকুরের কেউ। ওই তো সাঁতরে এদিকে আসছে। হ্যাঁ, তার সে পুরো তান্ত্রিকে তো আসছে। শক্ত হাতটা ছেড়ে দিল তার পা এবং মেঘগুলোর হাসিও থেমে গেল। ডুব দিল একসাথে তারা পানিতে। সেই জন্তুটার মুখ ঘুরে গেছে জালালউদ্দিন মাতব্বরের দিকে। নিস্তব্ধে উঠার ডুব মারল পানিতে। বুড়ো তান্ত্রিক সাঁতরে এগিয়ে আসছে। ওরা যে তান্ত্রিককে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়নি তাই স্পষ্ট বুঝতে পারছে রশিদ। গভীর রাতে এই পুকুরের সমস্ত রাজত্ব শয়তান পিশাচটার এবং ওস্তাদের কপালে ভয়ঙ্কর খারাপ কিছু ঘটতে চলেছে। আর কিছু ভাববার সময় নেই। যেসব মন্ত্র উপকরণ ছাড়াই শরীরের রক্ষা করার নিয়ম শিখেছিল সব আওড়াতে লাগলো কয়েক মুহূর্ত। এরপর ঝাঁপিয়ে পড়ল পুকুরের পাড়ে। মেঘ চাঁদকে ঢেকে দিয়ে নিজের অনেকের সীমানা দখল করে নিল সে মুহূর্ত। পুরো চারপাশ অন্ধকার কোহরে হারিয়ে গেল। শুধু দুজন লোকের সাঁতার কাটার শব্দ শোনা যাচ্ছে। তাদের চিৎকার আর কথাগুলো এখনো যেন অস্পষ্ট। পাহাড়দার হারুন অপলক দৃষ্টিতে সাপটার দিকে তাকিয়ে আছে। কি সাপ এটা? প্রায় রাতেই গুরুস্থানের পাশে এটা দেখতে পাওয়া যায়। কেমন অদ্ভুত দেখতে সাপটা। টর্চের আলোয় সরাসরি ওটার উপরে ফেলল সে। তার বিশ্বাস কোন একটা কবরের ভেতরে ওটার বাসা। বিরক্ত করছে ওটাকে। আবারও ফিরে এসে চলে যায়। দেখা যায় কবর বাসা বেঁধেছে ওটা। হঠাৎ তার গা যেন শিরশির করে উঠল। মেঘের আড়ালে চাঁদটা চলে যাওয়ায় হঠাৎ করে চারপাশটা যেন অন্ধকারে ডুবে গেল। সবটা গোরস্থানে ঢুকে পড়েছে। কৌতূহল নিয়ে টর্চের আলো ফেলতেই ওটার পিছু ফিরে এগিয়ে চলল হারুন। ঠিক আন্দাজ করেছিল সে। একটা কবরের উপরেই সৃষ্টি হওয়া গর্তে ঢুকে গেল ওটা। কবরটা চিনতে পেরে বুকটা আবারও ধক করে উঠল তার। নুপুরের কবর ওটা। ওর মাথাবিহীন লাশটার ছবি চোখের সামনে ভেসে উঠল। ও কি বিভৎস! হঠাৎ করে মনে হলো কবরটা কেঁপে উঠল যেন। না, এত জোরে সাপের পক্ষে মাটি কাঁপানো সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আবার কেঁপে উঠল কবরের মাটি। আতকে উঠল, পিছিয়ে গেল সে। ভয় চড়ে চড়ে শ্বাস নিচ্ছে আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে সেদিকে। একটু দূরে আরেকটা কবরের মাটি যেন কেঁপে উঠল। টর্চে দ্রুত সেদিকে ঘোরালেন হারুন। ওটা তুলির কবর। নুপুরের পরেও মাথাবিহীন লাশ পুকুরে ভেসে উঠেছে। একই কবর ফুঁড়ে যেন বেরিয়ে এলো
কিছু একটা হাত। চিৎকার করে উল্টো দিকে ছুটতে গিয়েও পা হেড়কে রীতিমতো পড়ে গেল সে। টর্চটা যেন ছিটকে গিয়ে পড়লো কবর দুটির মাঝখানে। সে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে নুপুরের কবর ফুঁড়েও বেরিয়ে এসেছে এক জোড়া হাত, এবং তুলির কবর ফুঁড়েও এর মধ্যে বেরিয়ে এসেছে অপর হাত। হাত দুটো খামড়ে সরিয়ে ফেলেছে কবরের উপরে মাটি, এবং পাথর হয়ে পড়ে রইল হারুন যতক্ষণ না পর্যন্ত কবর দুটি ফুরিয়ে বেরিয়ে এলো দুটি মাথাবিহীন মেয়ের শরীর। এক ফোঁটাও পছন্দ হয়নি কোথাও। কোনো মতে উঠলো সে পাগলের মতো ছুটতে থাকলো। অনুভব করছে প্রতি মুহূর্তে তার পিছে রয়েছে মাথাবিহীন সে মেয়ের কবর ফুঁড়ে লাশগুলো। রশিদার জানালো তিন মাতব্বর ঘন অন্ধকারের মধ্যেও সাঁতরে এক জায়গায় পৌঁছালেন পানির মধ্যে। রশিদ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, হচ্ছেটা কি? মাতব্বর হাঁপাচ্ছেন। পিশাচটা ভ্রম সৃষ্টি করে তোমাকে হত্যার জন্যই এখানে নিয়ে এসেছে মনে হচ্ছে। কিন্তু আমাকে পিশাচ শক্তি এখানে নিয়ে এসেছে নাকি কোনো অশুভ শক্তি তোমাদের বাঁচাতে ভ্রম সৃষ্টি করেছে আমাকে এখানে এনেছে বুঝতে পারছি না। মানে ওস্তাদ, আমাদের পুকুর পর্যন্ত নিয়ে এসে 6টা কিশোরী মেয়েরা, বুঝতে পারলে? ওরা আমাকে না নিয়ে এলে তোমাকে শয়তান শক্তির সঙ্গে লড়াই করতে হতো, বুঝতে পেরেছ? তাছাড়া পুকুরে হারিয়ে যাওয়ার রক্ষা কবচ ওগুলোকে কিন্তু ওরা আমাদেরকে ফিরিয়ে এনে দিয়েছে। এবং পানির যে 6টা মেয়ে পিশাচ সাথে ছিল, ওদের চেহারা একই রকম হলেও এদেরকে ভিন্ন সত্তা মনে হলো। ওরা আমাদের সাহায্য করতে চায়। আমার গায়ে তো কোনো কবচ নেই, এখন আমরা কি করব? পুকুর থেকে উঠে যাব? শয়তানটা মনে হচ্ছে পানির নিচেই আছে এখনো। অন্ধকারে রশিদ অনুভব করলো তার শরীর থেকে যেন বেঁধে দিচ্ছে সেই তান্ত্রিক, বুড়ো তান্ত্রিক কিছু একটা বেঁধে দিচ্ছে। স্পর্শ করতে পারলো ওস্তাদ তার শরীরে কবচগুলো খুলে তাকে পরিয়ে দিচ্ছে। সে চেঁচিয়ে উঠলো, এই কি করছেন আপনি? আপনি বিপদে পড়ে যাবেন। তান্ত্রিক বলল, আমরা একসঙ্গে থাকলে কোনো বিপদ নেই, এখানে আমরা ভেসে থাকবো কিছুক্ষণ। দেখি শয়তানটা কি ফোন দিয়ে আছে। হ্যাঁ, শুধু এটাকে তোমার ভেতরের ভ্রম সৃষ্টি করতে দেবে না। ভ্রম সৃষ্টি হয় বিশ্বাস থেকে। এখন থেকে যা কিছু দেখবে সব কিছু সন্ধিয়ান হয়ে দেখবে অবিশ্বাস করে, বুঝতে পেরেছ? তবে তুমি সম্মোহন হতে পারবে না, কোনোভাবেই না। চিন্তাগুলোকে বিক্ষিপ্ত রাখবে, মঞ্চগুলোর শক্তি ভুলে যেও না। ওগুলোর সামনে দুনিয়ার কোনো অশুভ শক্তির দাঁড়ানোর স্পর্ধা নেই, বুঝতে পেরেছ? এটা বিশ্বাস করবে। এমন সময় চাঁদের সামনে থেকে ভেসে গেল সে মেঘ। জ্যোৎস্নার আলোয় চারিদিকটা যেন ধীরে ধীরে প্রকারিত হলো, এবং পুকুরের সামনের দিকে পাহাড়ের দিকে তাকাতেই তাদের দুজনের শরীর ছুঁড়ে একটা কাঁপুনি যেন বয়ে গেল। ওখানে মাথাবিহীন 6টা কিশোরী মেয়ের অন্ধের মতো করে তাদের সামনে বাতাস হাতড়ে হাতড়ে এগিয়ে আসছে পুকুরের দিকে। ওগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে না ওরা অশরীরী, কারণ ওদের ছায়া মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে। জ্যোৎস্নার সোনালি প্রতিবিম্ব যেন নগ্ন শরীরে আলোড়িত হচ্ছে, সৃষ্টি করছে। ওদের শরীর এভাবে হেঁটে আসছে, বিশ্বাসই হচ্ছে না। রশিদের নিখোঁজ 6টা মেয়ের মধ্যে 2টি মেয়ের লাশ গোরস্থাতে দাফন করা হয়েছিল, আর এই রাতে উদ্ধার করা 4টি লাশকে তো পুলিশ থানায় নিয়ে গেছে। তাহলে এরা কিভাবে ফিরে এলো? জালালউদ্দিন মাতব্বর শক্ত করে চেপে ধরলেন রশিদের হাত আর বললেন, ওগুলো কোনো অশরীর নয়, ওগুলো ওই মেয়েগুলোর আসল শরীর। কিন্তু ওরা আবার বিষাক্ত পুকুরে ফিরে আসছে কেন? ওরা তো মৃত, তার মানে ওদের শক্তি আবারও জীবিত করে এখানে পাঠিয়েছে। রশিদ আতঙ্কিত গলায় জিজ্ঞেস করলো, আমাদের কি থামানো উচিত ওদের? ও হয়তো পিশাচ কোনো উদ্দেশ্যে আমাদের কাছে আবার পাঠিয়েছে। আমার মনে হয়। থমকে গেল দুজনে। মাথাবিহীন 6টা শরীর যেন পুকুরের কাছাকাছি পৌঁছে যায়, এবং এমন সময় হঠাৎ তাদের চারপাশে পানি অদ্ভুতভাবে কেঁপে উঠল, যেন তাদের ঘিরে চক্রাকারে ঘুরছে কিছু। উত্তেজনা অনুভব করলো 2জন তান্ত্রিক, এবং উত্তেজিত হয়ে একে অপরকে ধরে এদিকে সেদিকে মাথা ঘোরাতে লাগলো দুজনে। একদিকে 6টা প্রাণহীন মাথা ভেসে উঠলো তাদের ঘিরে, এবং কেবল মাথা ঘোরালে সংযুক্ত শরীর নেই কোনো, এবং চোখে মুদিত মাথাগুলো যেন ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা শরীরগুলো। রশিদ এবং জালালউদ্দিন মাতব্বর দুজনে বিশ্বাস করতে চাইছে না এগুলো তাদের ভ্রম, কিন্তু অশুভ শক্তির কোনো আভাস তারা পাচ্ছে না। আর আশেপাশে এখন পিশাচটাকে কি খেলা করছে তাদের সাথে। জালালউদ্দিন মাতব্বর বা জালালউদ্দিন তান্ত্রিক বললেন,
পিশাচটা মেয়েগুলোর মাথা খায়নি এখনো। শুধু শরীর থেকে এগুলো আলাদা করছে, নিজেদের কাছে রেখেছিল, এখন আবার ভাসিয়ে দিয়েছে ওগুলো। পুকুরের পাড় থেকে ঝাঁপিয়ে পড়লো পানিতে মেয়েগুলোর শরীর এবং রশিদের ইশারা করে উল্টা পাশের পাড়ে রীতিমতো সাঁতরাতে লাগলো বুড়ো তান্ত্রিক। রশিদ বিভ্রান্ত ভাবে তাকে অনুসরণ করতে লাগলো এবং উঠে এলো। কোনো কিছুই যেন তাদেরকে বাধা দিল না। দুজনেই জোরে জোরে শ্বাস নিতে নিতে পুকুরের দিকে এগিয়ে গেলেন। কিছুমাত্র অস্বাভাবিকতার চিহ্ন নেই ওখানে, একদম শান্ত একটা পুকুর মনে হচ্ছে ওটাকে। মেয়েগুলোর শরীর বা মাথা কোথায় গেল কিছুই যেন বোঝা গেল না। ভোরের আলো ফোটা পর্যন্তই ওখানে অপেক্ষা করলেন তারা। এরপর ধীরে ধীরে হেঁটে পথ ধরলেন মেম্বারের বাড়ির পথে। সকাল গাঢ় হতে তুলি আর নুপুরের কবর ফুটে ওঠা আর পুলিশের ভ্যান তিনটাকে রীতিমতো 4টা মেয়ের লাশ উধাও হয়ে যাওয়া ঘটনা পুরো আসারপুরকে রীতিমতো ছড়িয়ে পড়লো। আতঙ্কিত মানুষ আরো বেশি আতঙ্কিত অনুভব করলো এবং রশিদ আবার জালালউদ্দিন মাতব্বর তাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিতে না চাওয়ায় রাতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার কিছু মাত্র কাউকে যেন কিছু বলল না। শুধু দুই তান্ত্রিক জানে তারা ভেতরে ভেতরে কতটা দিশেহারা বোধ করছে। দিনের বাকিটা সময় জালালউদ্দিন মাতব্বর ঘরের ভেতরেই বন্দী হয়ে রইলেন এবং সাধনার সমস্ত উপকরণ তারা সঙ্গে নিয়ে নিল। তাই নিয়ে ধ্যানে বসে পড়েছেন তিনি। তন্ত্রে মন্ত্রে শব্দ, কণ্ঠ, গন্ধ এবং ধোঁয়ায় ভরে গেছে ঘরটা। রশিদ তান্ত্রিকতার কিছু সময়ের জন্য ছেড়ে পুরনো সেই শখ গোয়েন্দাগিরির দিকে এগিয়ে গেল। গ্রামে ঘুরে রীতিমতো পুকুরে পিশাচটার শিকার 6টা মেয়ে সম্পর্কে খোঁজ করে খবর নিতে লাগলো। তার বিশ্বাস পিশাচটা ওই প্রাণীর পুকুরগুলো উদয় হওয়ার পিছনে এই মেয়েগুলোরই হাত আছে। মেয়েগুলোর সমবয়সী অন্যান্য মেয়ের বাড়িতে গিয়েও ওদের সম্পর্কে টুকটাক তথ্য নিতে লাগলেন। অবাক হওয়ার মতো বা নতুন কিছু তারা বলল না। শেষে বিকেলে গ্রামের এক বৃদ্ধের সঙ্গে কথা বলে রশিদ জানতে পারে মেয়েটা 6টা নাকি গ্রাম থেকে বেশ খানিকটা দূরেই একটা জঙ্গল থেকে বের হতে দেখেছিলেন তিনি, এবং জঙ্গলটা তেমন গহীন নয়। জন্তু জানোয়ার বলতে শিয়াল ছাড়া আর কিছুই নেই। আরো অনেক মানুষই ফল মূল গাছের ডাল আনতে ওখানে যায় মাঝে মধ্যে। জঙ্গলটা দেখেছিল রশিদ দূর থেকে, ওটাকে গভীর কোনো জঙ্গল বলেই মনে হয়েছিল। ওখানে যে কেউ থাকতে পারে অনুমানই করা যায় না। সে মেম্বারের বাড়িতে ফিরে এলো, জালালউদ্দিন মাতব্বরকে সঙ্গে কথাটা বলল এবং বুড়ো তান্ত্রিক বললেন, বেশ কিছুটা সময়ের অনুসন্ধান পেয়েছেন ধ্যানে ধ্যানে। তাদের মাধ্যমে জানার চেষ্টা করছেন প্রাচীন পুকুরের পিশাচটার সম্পর্কে। ওরা যা ইশারা করছে পিশাচটার উৎপত্তি শিকড় এই জঙ্গলের ভেতরে। ওই জঙ্গলের ভেতরে ঢুকে কিছু একটা করে নিজের মৃত্যু নিজেরাই ডেকে এনেছে মেয়েগুলো। রাত নামতে আর বেশি দেরি নেই। সন্ধ্যা নামার পরপরই পিশাচটার শক্তি যেন বেড়ে যাবে। ওটা যে বিশেষ কোনো উদ্দেশ্যে মেয়েগুলোর খণ্ডিত শরীর আবারও পুকুরে এনেছে তা বোঝাই যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি? রশিদে জালালউদ্দিন মাতব্বর একবার বলেছিল দিনের বেলাতে পুরো পুকুরটা তারা দুজন মিলে ভালোভাবে তল্লাশি করবে। হয়তো মেয়েগুলোর শরীর এবং মাথা খুঁজে পাওয়া যাবে এবং ওগুলো তুলে আনলে হয়তো বা তার শক্তি কমে যাবে। কিন্তু ওস্তাদ নিষেধ করেছে। ওটার নিশ্চয়ই ওগুলো লুকানোর নিজস্ব কোনো জায়গা আছে। ওটাকে নরখাদকও বলা যাচ্ছে না। এর আগেও অনেক অনুসন্ধান করে মেয়েগুলোর শরীর পাওয়া যায়নি। একটা সময় পর আপনা আপনি ওগুলো ভেসে উঠেছিল। জঙ্গলটার সম্পর্কে মেম্বার এবং বয়স্ক মানুষকে জিজ্ঞেস করাতে ধারণা নেওয়ার চেষ্টা করলো তারা। বয়োবৃদ্ধরা জন্মের পর থেকে ওটাকে সাধারণ একটা জঙ্গল হিসেবে চেনে। আগে যদিও অনেক গাছ আর জন্তু জানোয়ার ছিল, এই গ্রামের মানুষদের তেমন এই জঙ্গলের প্রয়োজন পড়ে না। তবে কিছু দস্যি ছেলে মেয়ে প্রায় সঙ্গে নিয়ে এখানে যায়। দুই তান্ত্রিক সিদ্ধান্ত নিল জঙ্গলে ঢুকবে। এখন তারা জঙ্গলে নেমে আসবে কিছুক্ষণ পরে। টর্চ জোগাড় করে গ্রামের মানুষকে না জানিয়ে জঙ্গলে প্রবেশ করলো তারা দুজনে। গা জুড়ে বাঁধ আছে রক্ষা কবচ, মনে প্রচন্ড বিশ্বাস যে করে হোক পিশাচটাকে ধ্বংস করতেই হবে তাদের। ওটা যে সুযোগ পেলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার করতে পারে তারা বুঝে ফেলেছে। জঙ্গলটা আসলে গহীন নয়, বাড়ি থেকে ঘন হলেও যত ভেতরে এগোনো যায় তত
উজাড় হয়ে গেছে গাছপালা, হাঁটার পথ আছে। দুজনেই শব্দহীনভাবে জঙ্গলের ভেতরে এগিয়ে যেতে লাগলো। জালালউদ্দিন মাতব্বর আর রশিদ বিস্ময় দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে ডোবাটার দিকে। এই জঙ্গলের ভেতরে এমন অদ্ভুত একটা ডোবা থাকতে পারে তা কেউ কল্পনাই করতে পারবে না। ডোবাটাকে ঘিরে আছে উঁচু ঝোপ আর ঘন গাছের সারি, তাই পথ থেকে যে কেউ বুঝতে পারবে না ওগুলোর পরে একটা ডোবা আছে। রশিদ চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। জালালউদ্দিন মাতব্বর হঠাৎ থমকে দাঁড়ালেন এবং ঝোপটা দেখে দাঁড়িয়ে পড়লেন। বিড়বিড়ি করে উচ্চারণ করলেন একটা মন্ত্র, তারপর এগিয়ে যেতে লাগলেন ঝোপটার দিকে। রশিদ লক্ষ্য করলো ওদিকে গাছের সারি অনেক বেশি ঘন। সে ওস্তাদকে অনুসরণ করলো। দুজনে অনেকটা ঠেলে ঠুলে ঝোপটা পার হলো। এরপরেই তাদের চোখের সামনে ভেসে উঠল সেই ডোমাটা। আয়তনে প্রায় 15 ফুট লম্বা, 10 ফুট পাশের হবে, কিন্তু গভীরতা অনুমান করা যাচ্ছে না। ডোবার পানির রঙের কারণে এটাকে অদ্ভুত ডোবা বলে মনে হচ্ছে রশিদের কাছে। এত কালো পানি সে আর কখনো দেখেনি। এটাকে পচা পানিও বলা চলে না, কোনো দুর্গন্ধ নেই, উল্টো অদ্ভুত রকমের সুবাস ভাসছে নাকের কাছে। সে কৌতূহলতা নিয়ে বুড়ো তান্ত্রিকের কাছে তাকালো। তার মুখেও সন্দিহান, মুখে বিড়বিড় করে উচ্চারণ করে যাচ্ছে কিছু। রশিদের মনে হলো অশুভ শক্তির সম্মোহন, প্রভাব থেকে বাঁচতে অস্বাভাবিক কিছুটা দেখলে বা অনুভব করলে মন্ত্র উচ্চারণ করে বলেছিলেন তিনি। সেও শব্দহীনভাবে শুধু ঠোঁট নাড়িয়ে আওয়াজ করতে লাগলেন ওটা। নাকের সামনে থেকে সুভাষ যেন উবে গেল মুহূর্তের ভেতরে, এবং উৎকটাটা পচা দুর্গন্ধ যেন অনুভব করলেন। নাক কুচকে ফেলল সে এবং ডোবাটার চারদিকে ঘুরে একটা খুঁটিনাটি লক্ষ্য করতে লাগলেন দুজনেই। ডোবাটার পর সামান্য ঢালু হয়ে কুয়োর ভিতরে সোজাসুজি নিচে নেমে গেছে এবং ঢালু পার থেকে পানি অন্তত 6 ফিট নিচে। তাই ভালো মতো ডোবার কিনারার উপরে কিছুই যেন দেখা যাচ্ছে না। কেউ কোনো কিছু না বললেও দুজন মনে মনে বিশ্বাস করেছে এই ডোবার সঙ্গে প্রাচীন সে পুকুর এবং পুকুরের পিশাচের সম্পর্ক রয়েছে, আর 6টি কিশোরের মেয়ের মৃত্যু জড়িয়ে আছে। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। এক অশুভ শক্তির তীব্র অস্তিত্ব অনুভব করতে পারছে দুজনে। কিনারে ঘেঁষে বসে উকি ঝুঁকি মেরে ডোবার নিচে অংশটা দেখছিল রশিদ। হঠাৎ তার চোখ দুটো একটাই আটকে গেল। সে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ওদিকে তাকান ওস্তাদ, ওদিকে তাকান। জেলে ডোবার পানি থেকে সামান্য উপরে একটা জায়গায় আলো ফেলল সে। জায়গাটা থেকে চুইয়ে চুইয়ে পানি বাড়িয়ে আসছে, সেগুলো বেয়ে নিচে নেমে যাচ্ছে, মিশে যাচ্ছে ডোবার পানির সাথে। অবাক হলো দুজনেই। এখন বৃষ্টির মৌসুম নয়, পানি আসছে কোথা থেকে? একবার অনুমান করলো সেই পুকুর বা প্রাচীন পুকুরটা থেকে আসছে না তো? এটা অসম্ভব। পুকুর কতটা দূরে মায়ের উপরে হবে? কোনো সুড়ঙ্গ পথ এতটা দূর থেকে মাটির ভেতরে আনতে পারবে না। জালালউদ্দিন মাতব্বর বললেন, পানির পিশাচ ওটা, একবার যদি ওর পুরো ক্ষমতা পায় তাহলে কিন্তু তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। রশিদ অবাক হয়ে বুড়ো তান্ত্রিকের দিকে তাকালো। দুজনে চিন্তার দ্বারা একইভাবে প্রবাহিত হচ্ছে। সন্দেহ নেই, সে বিস্ময় নিজে জিজ্ঞেস করলো, সে প্রাচীন পুকুরটার সঙ্গে এটার পানির কোনো সংযোগ বলতে চাইছেন? পানির সংযোগ নয়, আমার মনে হচ্ছে একটা পথ আছে, যেই পথের সঙ্গে পিশাচটা চলাচল করতে পারে। বুঝতে পেরেছ? রশিদ তখন বললেন, মানে পিশাচটা কিশোরী মেয়েগুলোর লাশগুলো সুড়ঙ্গ ব্যবহার করে এখানে নিয়ে আসতো, তাই পুরো পুকুর তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটাকে পাওয়া যেত না। সবই আমাদের অনুমান। আমার মনে হচ্ছে এটা যুক্তিযুক্ত ঘটনা। তান্ত্রিক বললেন, পুরোটা অনুমান না রশিদ, ভালো করে জায়গাটা দেখো। রশিদ আর একটু ঝুঁকে জায়গাটা দেখতে লাগলেন। টর্চের আলোয় যেখান থেকে পানি চুয়ে চুয়ে নামছে সেখানে একটা হাতের ছাপ লক্ষ্য করলো এবং বুকটা ধরফর করে উঠলো তার। এমন সময় ভূমিকম্প অনুভূত হলো। তার পায়ের নিচ থেকে সামান্য মাটি সরে গেল, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল সে ডোবার পানিতে। বুড়ো তান্ত্রিক দ্রুত ছুটে এলো কিনারে এবং সন্ধ্যা মিলিয়ে গেলে রাতের আধারে ঢোকা যাচ্ছে না চারপাশ। আর ডোবার চারপাশে ঝোপ থাকায় সেগুলো আরো অন্ধকার লাগছে।
লাগছে। রশিদ প্রায় ডুবে গেল বিচ্ছিরি গন্ধযুক্ত পানির ভেতরে। নাক মুখ দিয়ে কাদা ঢুকে গেল। কোন রকম করে মাথা পানির উপরে তুলে জোরে রীতিমতো শ্বাস নিতে লাগলো। পুরোপুরি সোজা হতেই দেখলো পানি তার কোমর পর্যন্ত, ডোবা বেশিরভাগ গভীর নয়। তাহলে তার টর্চ খুঁজে পেল না। জালালউদ্দিন মাতব্বর উৎকণ্ঠা নিয়ে তার লাইটের আলো রশিদের উপরে ফেলে তাকিয়ে আছে। কিছু একটা বলতে যাবে এমন সময় হঠাৎ করে পানির কুলকুল শব্দ স্তব্ধ হয়ে গেলেন। রশিদ একটু এগিয়ে গিয়ে দেয়ালের যে অংশ দিয়ে পানি চুয়ে পড়ছে সেদিকে দিয়ে এগিয়ে গেল। একটা ধাক্কা খেল পানির তীব্র স্রোত এসে। মাটিটা সরে গিয়ে জায়গাটা যেন ফুরে নল মুখ সৃষ্টি হয়েছে। হঠাৎ বেরিয়ে আসতে লাগলো পানি। কোথা থেকে আসছে? দেখতে দেখতে তার পাশের পানির উচ্চতা যেন বৃদ্ধি পেতে লাগলো। নড়তে নড়তে রশিদ অনুভব করলো কাদা মাটির সঙ্গে শক্তভাবে আটকে আছে তার পা। তীব্র টানে কিছুটা আটকে রেখেছে যেন ওকে। ভয় ভয় জড়সড় হতে লাগলো তাকে এবং প্রায় গলার কাছাকাছি উঠে এসেছে সে যদি সাঁতরাতে না পারে কতক্ষণ আর দম বন্ধ করে পানি নিচে থাকতে পারবে? আর যে ভয়ঙ্কর পানি! জালালউদ্দিন মাতব্বর উদ্বিগ্ন হয়ে উঠলেন রশিদকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে। তবে তার কৌতূহলতা জুড়ে ঝাপাঝাপি করছে পানি তোর আসছে কোথা থেকে। সে রশিদকে ওখান থেকে আধারে রেখে ঝোপ পেরিয়ে মাটির কান পেতে বোঝার চেষ্টা করলেন পানি চলাচলের কম্পন। অবাক হতে হলো তাকে। যেখানে দিয়ে ডোবাতে পানি ঢুকছে সেই বরাবর লম্বা একটা পথ, মাটিতে কান পাতলে পানির চলাচলের শব্দ আর কম্পন শোনা যাচ্ছে। অর্থাৎ মাটির সামান্য তোয়া দিয়ে একটা নালার মাধ্যমে পানি প্রবাহিত হচ্ছে। কিসের নালা? কিভাবে সৃষ্টি হলো এটা? পানির উৎসই বা কোথায়? আর এগুলোর না কেন তিনি ফিরে এলেন ডোবার কাছে? ওটা প্রায় ভরে এসেছে, কিন্তু রশিদ এখনো উঠতে পারেনি। পানিতে ঝাঁপিয়ে পড়তে বেগ পেতে হলো না তাকে। ডুব দিলেন মুহূর্তেই এবং টর্চটা ডাঙায় রেখে এসেছেন। আধারেও রশিদকে খুঁজতে বেগ পেতে হলো না বা কষ্ট পেতে হলো না। সে দম বন্ধ করে ঝুঁকে নিজের পা ছোটানোর চেষ্টা করছে। বুড়ো তান্ত্রিক তার চেষ্টায় অবশেষে মুক্ত হলো তার পা। দুজনেই ভেসে উঠল পানির উপরে এবং ভেজা কাপড় আর টর্চ নিয়ে দুজনেই এবার মাটিতে কান পেতে এগিয়ে যেতে লাগলো নালার উৎস মুখের সন্ধানে। আস্তে আস্তে থমকে দাঁড়ালেন আর একটা ঝোপের সামনে। একবার তাদের মনে হলো আগের জায়গায় ফিরে এসেছেন কিনা, কিন্তু ঝোঁক বেদ করে এগিয়ে যেন আবিষ্কার করলেন সে বেদিবিহীন কুয়োর মুখটা খুব ছোট ছিল, মাটির সঙ্গে মিশে আছে। মনে কেউ ঝোপ দিলে রীতিমতো ওটার ভেতরে এবং ভেতরে টর্চের আরো ফেলতে বুকটা ধক করে উঠল রশিদের। কুয়োর উকি দিতে 5 থেকে 6 ফিট নিচে পানিতে আছে তাকায় সবাই। তবে এটার পানি প্রায় মাটি ছুঁই ছুঁই। এটার কথাই আমরা বলেছিল, বুঝতে পেরেছ? আর এটার খোঁজে আমরা দরকার ছিল। বুড়ো তান্ত্রিক আরো বলল, একটা ডোবা, একটা কুয়ো, একটা পুকুর, একটা দেহ পিশাচের সম্পর্ক। রশিদ, সারাদিন সাধনা করে আমি বিভিন্ন শক্তির কাছে পুকুরের পিশাচের সম্পর্কে জানতে চেয়েছিলাম। ওরা নিজেদের প্রজাতির সম্পর্কে খোলাসা করে কিছুই বলেনি, শুধুমাত্র বলেছিল জঙ্গল, ডোবা, কুয়ো, পুকুর আর পিশাচ। তখন কিছু না বুঝলো, এখন সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আগেকার সময় জলের স্থলে 2 জায়গাতে সমান শক্তিশালী ভয়ঙ্কর পিশাচ ছিল। আর এরা তো দেহ পিশাচরাও ছিল। এরা পুকুরের দেহ থেকে ভিন্ন, মানুষের কাছে না গিয়েও তাকে ধোকায় ফেলে এক অদ্ভুত ক্ষমতা আছে এদের। ওটার ক্ষমতা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে গেছি, বুঝতে পেরেছ? মূলত পিশাচগুলোকে বন্দি করার উপায় ছিল তাদের কৌশল এবং ছল এবং ভ্রম ছিল। একটা ডোবা এবং কুয়া তৈরি করে তন্ত্র বলে অনেকের সময় পিশাচ চলাচলের পথে ডোবা তৈরি করে মৃত মানুষের শরীর ডোবায় ভাসিয়ে ওদেরকে আহ্বান করা হতো। পিশাচ ডোবায় উপস্থিত হলে পবিত্র পানি, ফল, পাতা ফেনে একেবারে মন্ত্র উচ্চারণ করা হতো। ডোবার পানি আতঙ্কে পরিণত হতো পিশাচরা এবং ওটার শরীর যেন
আগুনে পোড়ানো হচ্ছে। ডোবার চারপাশে সুরক্ষা সৃষ্টির কারণে একটা ডোবা কুয়া তৈরি করে তন্ত্র বলে অনেক সময় পিশাচ চলাচলের পথে ডোবা তৈরি করে মৃত মানুষের শরীর ডোবায় ভাসিয়ে ওকে আহ্বান করা হতো। পিশাচ ডোবায় উপস্থিত হলে পবিত্র পানি পান করে পাতা ফলে রীতিমতো মন্ত্র উচ্চারণ করা হতো। ডোবার পানি আতঙ্কে পরিণত হতো পিশাচটার। ওটার শরীর যেন আগুনে পোড়ানো হচ্ছে। ডোবার চারপাশে সুরক্ষা সৃষ্টির কারণে ওই ডোবা থেকে বাইরে যেতে পারে না। তখন সাধকরা পরিকল্পনার মতো পিশাচগুলো ঢুকে পড়ে সুড়ঙ্গে, পৌঁছে যায় কুয়োয়। কুয়োর মুখে আগে থেকে বন্ধ থাকে। এর মধ্যে ডোবা থেকে সুড়ঙ্গ বিচ্ছিন্ন করে ফেলে সাধকের দল, মাটিতে ফেলে, বুঝতে পেরেছে? ফলে আটকে পড়তো পিশাচটা সারাদিনের জন্য বা চিরদিনের জন্য। এই পিশাচটা সম্পর্কে আমার সাধনা জীবনের শুরুতে অনেক শুনতাম, কিন্তু এইটাই যে সেই পিশাচ তা কোনোদিন বুঝতে পারিনি, এবং বুঝতে অনেক দেরি হয়ে গেল। বুঝতেই পারছো রশিদ, পিশাচটার জন্য কুয়া আর ডোবা এমন জায়গায় এমন ভাবে সাধকরা তৈরি করেছিল যাতে সাধারণত মানুষ ওটার কাছে গিয়ে শয়তানকে মুক্ত করতে পারে। কিন্তু দেখো, হয়তো বা অনেক যুগ কেটে গেছে, পিশাচ এখানে বন্দী, এবং সাধকেরা এটার খোঁজ রাখেননি। বন জঙ্গল উজাড় করে হতে হতে এটার মানুষের অঞ্চলে ঢুকে পড়েছে। দীর্ঘদিন শয়তানটা বন্দি থাকার কারণে ওটার প্রতিরক্ষা দুর্বল হয়ে গেছে। হয়তোবা কিশোরী মেয়ের দুর্বলের কাছাকাছি আসতে ওটার শরীর থেকে কোনো একটা ইশারা এবং জলের আশ্রয় নিয়ে টেনে মেয়েগুলোকে কুয়োর মুখে রেখেছিল। আর মেয়েগুলোর কৌতূহল হয়ে পুরনো সে কুয়ার মুখে খুঁড়ে দিয়েছে, আর মুক্ত হয়ে গেছে সে শয়তানটা, এবং নিজের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য নরবলি দিতে থাকে। এই কুয়া আর ডোবা যেমন পিশাচটাকে বন্দী করতে পারে, আবার স্বাধীন অবস্থায় দুটোই ওটাতে শক্তি দিতে পারে। কুয়া এবং ডোবায় পানির স্রোত সৃষ্টি করে এক অদ্ভুত মায়ার সুড়ঙ্গ ওটা সৃষ্টি করতে পারে, যা কিনা শয়তানটাকে সরাসরি এই কুয়া থেকে কয়েকটি সেকেন্ডে সে প্রাচীন পুকুরের দিকে নিয়ে যেতে পারে। এই কুয়ো থেকে পুকুর পর্যন্ত কিন্তু দীর্ঘ মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ নেই। এটা স্রেফ একটা অলৌকিক পথ বলা যায়। পিশাচটা মেয়ে পিশাচগুলোর লাশ প্রথমে ওই কুয়ার উপরটাতে রীতিমতো ডোবায় এনে রাখত। বিস্ময় নিয়ে জালালউদ্দিন মাতব্বরের কথাগুলো যেন শুনছিল রশিদ। অবিশ্বাস্য লাগছে তার কাছে সবকিছু, কিন্তু এই মৃত্যুর রহস্যের চাইতেও ভালো ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। এবং বুড়ো তান্ত্রিক সে আন্দাজে এসব কথা বলছে না, সে জানে বুঝে সবকিছু বলছে। লোকটা তার পুরো জীবন কাটিয়েছে পিশাচ জগৎ নিয়ে। ভালো করে কুয়োর মুখ দেখে যেন লক্ষ্য করলো রশিদ আসলেই ওটার মুখে একটা ঢাকনা ছিল। কিছুক্ষণ চারপাশে খোঁজাখুঁজি করার পর একটা বড় গাছের গোড়াতে সত্যি ঢাকনা খুঁজে পেল তারা। লোহার কিংবা স্টিলের ওটা। জং ধরে গেল অদ্ভুত ভাষায় ওটার ওপরে কিছুটা লেখা রয়েছে, তা দেখা যাচ্ছে। অদ্ভুত অচেনা কিছুটা চিহ্ন আঁকা রয়েছে ওটার উপরে। জালালউদ্দিন মাতব্বর বললেন, আমাদের দুজনের কাজটা শেষ করতে হবে, আর আজ রাতের মধ্যে, বুঝতে পারছি না, যত সম্ভব যত সময় যাবে তত কিন্তু ক্ষমতা বাড়বে পিশাচটার। আমার মনে হয় 6টা মেয়ের লাশ ওই ডোবাতেই আছে। পানির স্রোত ওটা পাঠিয়েছে লাশগুলোকে নিয়ে খেতে, বুঝতে পেরেছি? লাশগুলোকে আমাদের আটকাতে হবে ডোবার ভেতরে। প্রথমে তারা অপশক্তির বিরুদ্ধে মন্ত্র উচ্চারণ করতে করতে ঢাকনাটা যেন পুনরায় স্থাপন করলো এবং বন্ধ করে দিল। গাছের ডাল দিয়ে এমনভাবে ঢাকনা দিল যেন সহজে না খোলা যায়। এরপর হাজির হলো ডোবার কাছে। পুরোপুরি পানিতে ভরে গেছে ওটা, কিন্তু ডোবার মাঝে যে প্রাণীটি ভেসে রয়েছে টর্চের আলোতে, ওটার দিকে তাকাতেই যেন দম বন্ধ হয়ে এলো দুজনেরই। পিশাচটার মাথা বের করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের দুজনে আসার জন্য যেন অপেক্ষা করছে। কুৎসিত জিহ্বাটা নড়ে উঠছে, আর ওটার দিকে থেকে চুকচুক চুকচুক করে একটা শব্দ যেন ভেসে আসছে ওখান থেকে। দিশেহারা বোধ করলো রশিদ, এবং হঠাৎ পেছন থেকে পায়ের আওয়াজ শুনতে পেল, এবং আতঙ্কিত হয়ে দুজনেই ঘুরে তাকালো পেছনে। 6টা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ওদের সবাই হাতেই ধরলো, এবং সে ওগুলোর গায়ে লেগে আছে রক্ত, যেন সাক্ষী দিচ্ছে অস্ত্রগুলোর কারো প্রাণ নেওয়ার জন্য। এবং মেয়েগুলোর গলার কাছাকাছি সেই
দাগের রেখাগুলো ফুটে উঠেছে। সেই স্থান থেকে তাদের মাথাগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। পিশাচটা পুনর্স্থাপন করেছে ওগুলো। ধারালো অস্ত্রধারী মেয়েগুলোর যে অশরীরে নয় তা বুঝতে পেরে গাহিম হয়ে গেল দুজনের। জলে আর স্থলে দুই দিকে আতঙ্ক বিরাজ করছে। মেয়েগুলো ভয়ঙ্কর ক্রোধ দৃষ্টিতে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। ঘুরে পেছনে তাকাতেই দেখলো তারা পিশাচটা এগিয়ে আসছে সমান তালে। দুজনেই সম্মিলিতভাবে তাদের মন্ত্র উচ্চারণ করতে করতে লাগলো, কিন্তু কোনো লাভই হলো না। হঠাৎ থমকে গেল মেয়েগুলো। পিশাচটা অনেকগুলো মানুষের হাঁটার শব্দ আর কথা বলার শব্দ কানে আসে। অসম্ভব, গ্রামের লোকেরা তাদের উদ্ধার করতে এসেছে। কাউকে দেখা যাচ্ছে না যদিও। রশিদ আর জালালউদ্দিন মাতব্বর দুজনেই চিৎকার করে তাদের নিজেদের উপস্থিতির জায়গাটা জানান দিলেন। মেয়েগুলো উল্টো ঘুরে মানুষগুলোর দিকে এগিয়ে যেতে লাগলেন। নিশ্চিত বিপদের মুখ থেকে রীতিমতো পড়তেই চলেছে সবাই। বুড়ো তান্ত্রিক রশিদের হাত চেপে ধরল। গ্রামের লোকগুলো ভয়ঙ্কর ক্ষতি করতে পারবে। এই মেয়ে 6 জন ডাঙায় পিশাচটার ক্ষমতা এখন পুরোপুরি ফিরে আসেনি। এই কারণে এতদিন ধরে মেয়েগুলো একে একে খুন করে ওদের নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে ওটা, যাতে ওটার ক্ষমতার লোভের পথে কেউ বাধা দিলে ক্ষতি করতে পারে ওরা। আর সময় নেই, পিশাচটাকে বন্দি করতে হবে। তুমি ঢোবার সুড়ঙ্গতে ঢুকে যাও, ওটা তোমাকে কুয়ো দিয়ে যাবে, ঠিক আছে? পিশাচটা তোমাকে অনুসরণ করে কুয়োতে পৌঁছাবে। তখন তুমি তৃতীয় অলৌকিক শক্তির সুড়ঙ্গ দিয়ে প্রাচীন সেই পুকুর পৌঁছে ওটার মুখে কবচ বেঁধে দেবে। তাহলে ওটা মুখ থেকে আর বেরোতে পারবে না। এই বলে রশিদের শরীরে সুতোর সঙ্গে বাঁধা কবচগুলো দেখালেন। এক মুহূর্ত না ভেবে ঝাঁপিয়ে পড়ল রশিদ ডোবার পানিতে এবং পিশাচটাকে পাশ কাটিয়ে হাতড়ে হাজির হলো সুড়ঙ্গটার মুখে। বেশ প্রস্তুত পথ সুড়ঙ্গটার কুয়োর ভেতরে পর্যন্ত গেল এবং পানিতে ভরে আছে এটি। এতটা পথ এক নিঃশ্বাসে পার হওয়া খুবই অসম্ভব ব্যাপার, কিন্তু একটা অলৌকিক শক্তি যেন সাহায্য করলো তাদেরকে দ্রুত কুয়া পর্যন্ত পৌঁছাতে। জালালউদ্দিন মাতব্বর দেখলেন পিশাচটা যেন শরীরের কাছে ভ্যাবাচিকা খেয়ে আছে। ওকে অনুসরণ করে পানির নিচে ডুব দিল শয়তানটাও। ভাগ্যের জোরে আর দৈব কোনো শক্তি যেন রাতটাকে সাহায্য করলো তান্ত্রিক দুজনকে। কুয়ো থেকে অন্ধকারে পানির খনি অনুভব করে অলৌকিক সুড়ঙ্গ ধরে প্রাচীন পুকুরে পৌঁছে গেল রশিদ এবং বন্ধ করে দিল সুড়ঙ্গ পথটা। পিশাচটা সুড়ঙ্গ ঢুকে রীতিমতো দ্রুত কমতে থাকলো। আবার ডোবার পানির স্তর সুড়ঙ্গর মুখে নিচে নেমে গেল। দেখতে দেখতে এমন সময় ছোপ পড়ে রীতিমতো বেরিয়ে এলো পুলিশের দলটি। তান্ত্রিক বিস্মিত হলেন, কিন্তু সময় নষ্ট করলেন না। দ্রুত নেমে পড়লেন ডোবায় এবং নিজের শরীরের সমস্ত কবচ খুলে সুড়ঙ্গ পথে যেন বেঁধে দিলেন ওটা ডোবার ঢোকার পথটাও। এবং পিশাচটা কুয়োর বন্দি করে যাওয়ার পরেও 6টা মেয়ের শরীর নিষ্প্রাণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তার পুলিশের কাছে তারা জানতে পারে যে সন্ধ্যার পরে ধারালো অস্ত্রগুলো হাতে মেম্বার বাইরে বাড়িতে এসে হাজির হয় সে মেয়েগুলো। তারা যেন খুঁজছিল কাউকে। সকলে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছিল। যাকে সামনে পেয়েছে তাকে রীতিমতো আঘাত করেছে দাঁতে। তুলিকে জীবিত দেখে তুলির মা ছুটে গিয়েছিল তার দিকে, কিন্তু 6 জন মিলে কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে তাকে। এরপর মেয়েগুলো জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে। পুলিশ এবং গ্রামের লোকেরা অনুমান করে যে 2 তান্ত্রিক জঙ্গলে রয়েছে। তাদেরকে হত্যা করতে সে মেয়েগুলোর ভয়াবহ অশরীরী মেম্বার বাড়িতে এসেছিল। তারপর তারা সদল বনে জঙ্গলে প্রবেশ করলো। এরপরে কয়েকদিনে মেয়েগুলোর আবার দাফন করার ব্যবস্থা করা হলো। প্রাচীন পুকুর থেকে কুয়োর সুড়ঙ্গ এবং ডোবার থেকে কুয়োর সুড়ঙ্গ শক্ত উপাদান দিয়ে চিরদিনের জন্য বন্দী করা হলো। কুয়োর মুখটা আরো শক্ত লোহার ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে সিমেন্ট খোলায় এবং ঘন প্রলেপে বন্ধ করে দেওয়া হলো। জঙ্গলে ওটায় প্রবেশ একদম নিষিদ্ধ ঘোষণা করা হলো। 3 দিন পরের ঘটনা। আফসারপুর গ্রাম এখন পিশাচ থেকে একদম মুক্ত। রশিদ জালালউদ্দিন মাতব্বরকে বললেন, পিশাচটাকে ধ্বংস করা গেল না। আগে সাধকরা যে কাজ করেছে আমরা তাই করলাম শুধু। তারা যদি ডোবাটা মাটি দিয়ে পূর্ণ করে দিত তাহলে তো পিশাচটার পক্ষে মুক্ত বা অলৌকিক সুড়ঙ্গ সৃষ্টি করে প্রাচীন পুকুরে ফিরে যাওয়া সম্ভব ছিল না। আমরাও একই কাজ করলাম।
সবকিছু বন্ধ করলেও ডোবাটাকে মাটি দিয়ে রীতিমতো ভরে ফেলছি না কেন? মুচকেটা হাসি দিলেন বুড়ো তান্ত্রিক আর বললেন, ওই ডোবাটাই কেবল পিশাচটার স্বাধীনতার পিছনের প্রধান বাধা। ওটা না থাকলে আজ এত সহজে আটকে ফেলতে পারতাম না। আমার বিশ্বাস ওটা যদি আর কেউ কোনোদিন মুক্ত হয়, নিজের ক্ষমতা জাহির করার আগে ডোবাটা বন্ধ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? সো জেফরি ভাই, এই ছিল ঘটনা বা গল্প। এটা মূলত গল্প এবং লিখিত গল্প। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে। এই গল্পের মূল লেখক মাসুদ রানা। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। এটি ফিরোজ খান। হে ফিরোজ ভাই, oh my God, what a beautiful story. This is what they call the story of beauty. Oh my God, that is a brilliant story. এবং আপনি সুন্দর অনেক অনেক বেশি জোসটা গল্প কালেক্ট করেছেন ভাই। আপনাকে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। যতই ধন্যবাদ জানাবো ততই কম হয়ে যাবে হয়তো বা, বিকজ স্টোরিটাই এত বেশি অসম ছিল। অসাধারণ একটা গল্প আপনি রেডি করেছেন ভাই। সত্যি খুবই আনন্দিত লাগছে যে এত ভালো একটা গল্প আমি আপনার মাধ্যমে এত মানুষের মাধ্যমে এত মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম। দিস ইজ অ্যাবসোলুটলি অনেক বেশি জোস স্টোরি ছিল ভাই। আশা করছি এরকম আরো অনেক স্টোরি আপনার কাছ থেকে পাবো। এবং ফিরোজ ভাই, সত্যি আমি আপনার অনেক বড় ফ্যান ভাই। আপনি অনেক অনেক ঘটনা পাঠিয়েছেন আমাদের ভৌতিক দুনিয়াতে। হিউজ, ইটস ইনসেইন। এবং আশা করছি সামনেও দারুণ দারুণ সব ঘটনা আপনার মাধ্যমে আমরা পাবো এবং ভৌতিক দুনিয়াবাসী অবভিয়াসলি পাবে, দারুণ কিছু পাবে এবং রিমার্কেবল কিছু পাবে ডেফিনেটলি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আশা করছি ভালো লাগলে সবাই কমেন্ট করে কাইন্ডলি জানিয়ে দেবেন আপনাদের নিজ নিজ মূল্যবান বক্তব্য। বিকজ ইটস অল অ্যাবাউট ইউ। বারবার বলেছি একটা কথা যে ভৌতিক দুনিয়া, ইটস অল অ্যাবাউট ইউ। আশা করছি সবার কাছে ভয়ঙ্কর রকম ভালো লাগে আমাদের শোটা এবং সামনেও ভয়ঙ্কর রকম ভালো লাগবে ইনশাআল্লাহ। সো এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আমি আজকের এপিসোড শেষ করব। শেষ করার আগে আবারও বলছি, আপনারা যদি চান ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাবেন, দেন পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি বই আছে, একটা ইমেল আর হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করতে পারেন। অথবা আপনারা চাইলে ঘটনাটি কিন্তু আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের নিজ নিজ জায়গা থেকে অবশ্যই ঘটনাটা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 0490930111। দিস ইজ ইট। আর বেসিক্যালি বলার মতো কিছু নেই। আমি এখন চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন আরেকটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।